এক কোটিপতি তার বাগদত্তাকে বাড়ি নিয়ে যাচ্ছিল। তখনই সে তার প্রাক্তন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাস্তা পার হতে দেখল। অডি গাড়ির এয়ার কন্ডিশনার ঠিক ১৬ ডিগ্রিতে সেট করা ছিল, যার ফলে একটি বরফ শীতল এবং কৃত্রিম পরিবেশ তৈরি হয়েছিল, যা দুপুরের চিলচিলাতে গরমের সাথে হিংস্রভাবে বিপরীত ছিল। যদিও আরাফ সিংঘানিয়ার জন্য আসল ঠান্ডা ভেন্টিলেশন গ্রিল থেকে আসছিল না, বরং সহচালকের সিট থেকে আসছিল। এটা গ্রহণযোগ্য নয় আরাফ, একদম গ্রহণযোগ্য নয়। শিবানী কাপুরের আওয়াজ একটি খারাপ ও তীক্ষ্ণ ছুরির মতো চমৎকার বাহনের অভেদ্য নিস্তব্ধতাকে চিড়ে দিচ্ছিল। আমি তোমাকে বিশেষভাবে বলেছিলাম যে লিলি সাদা হওয়া উচিত, ঠিক সেই শুদ্ধ সাদা রঙের যা আমি বব ব্রাইডস ম্যাগাজিনে দেখেছিলাম। ওই ঘটিয়া ক্রিম রং নয় যা ডেকোরেটে নিয়ে এসেছিল। তুমি কি আমার কথা শুনছ? আরফ চামড়ায় মোড়ানো স্টিয়ারিং হুইলটা ততক্ষণ শক্ত করে ধরে রাখল যতক্ষণ না তার পাঙ্গুলের গিঁটগুলো সাদা হয়ে গেল। তার নীল চোখ, যা সাধারণত ব্যবসায় উজ্জ্বল ও তীক্ষ্ণ থাকত, এখন ঝাপসা ও ক্লান্ত লাগছিল। সে সামনে তাকিয়েছিল, শহরের মাঝখানে ট্রাফিক সিগন্যালের লাল আলোর অন্তহীন সমুদ্রের দিকে, কিন্তু তার মন মাইলের পর মাইল দূরে ছিল। সে এক অন্ধকার জায়গায় ছিল, তার স্মৃতির এক কোণে, যেখানে সে বারবার ফিরে যেত। আমি শুনছি শিবানী, সে এক যান্ত্রিক সুরে জবাব দিল। না, তুমি শুনছ না। তুমি আমার কথা কোনোদিন শোনো না। শিবানী নিজের শরীর ঘোরালো যাতে সিটের দামি চামড়া কচকচ করে উঠল এবং নিজের একটি দোষারোপকারী আঙুল তার মুখের দিকে তুলল। তার ফ্রেঞ্চ ম্যানিকিউর নিখুঁত ছিল, তার হিরে দিনের আলোয় ঝলঝল করছিল, যা ভেতরে ঢুকছিল। কিন্তু তার মুখ, যদিও বস্তুনিষ্ঠভাবে সুন্দর ছিল, তবুও ক্রমাগত অসন্তোষের মুদ্রায় বিকৃত ছিল। আমরা বছরের সবচেয়ে বড় বিয়ের ২ সপ্তাহ দূরে। আমার বাবা মন্ত্রী ও আন্তর্জাতিক শিল্পপতিদের আমন্ত্রণ জানিয়েছেন। সবকিছু একদম নিখুঁত হতে হবে, আর তুমি কয়েক মাস ধরে একটা উদাসীন মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি কি জানো না যে তুমি কত ভাগ্যবান? আরব নিজের কপালে ব্যথার একটি ঝটকা অনুভব করল, একটি মাইগ্রেন যা তার বাগদত্তার দাবির ছন্দে ধকধক করতে শুরু করেছিল। ভাগ্যবান, হ্যাঁ, পৃথিবী তাকে এভাবেই দেখত। আরব সিংঘানিয়া, টেলিকম জগতের দিগ্গজ, সেই ব্যক্তি যে গত বছর নিজের সম্পত্তির ১০ গুণ বাড়িয়েছিল, দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যাংকারদের একজনের মেয়ের সাথে বিয়ে করছিল। এটি সঠিক একীভূতকরণ ছিল, সঠিক চুক্তি, কিন্তু এটি আজীবন কারাদণ্ডের সাজা বলে মনে হচ্ছিল। আমরা ফুল বদলে দেব শিবানী, আমি এখনই আমার সহকারীকে দিয়ে কল করাচ্ছি। আরাফ সেই একমাত্র সরঞ্জাম দিয়ে আগুন নেভাতে চেষ্টা করল যা তার সাথে কাজ করতে বলে মনে হতো, তার চেকবুক। কথা শুধু ফুলের নয় আরব, কথা তোমার আচরণের। যখন আমি তোমার সাথে কথা বলছি তখন আমার দিকে তাকাও। সে তার হাত ধরে ফেলল, নিজের নখ হালকা করে গেঁথে দিল। কখনো কখনো আমার মনে হয় যে তুমি এখনও ওর কথা ভাবছ, ওই ভিকারিনীর কথা। নাম নেওয়া হয়নি, কিন্তু এটি গাড়ির ঘন বাতাসে একটি ভূতের মতো ভাসছিল। অঞ্জলি। এই সংকেত শুনে আরাফ প্রয়োজনের চেয়ে বেশি জোরে ব্রেক কষল যখন ট্রাফিক লাইট লাল হয়ে গেল। গাড়ি ধীরে ধীরে থামল। বাইরের শোরগোল থেকে আলাদা, কিন্তু আরবের হৃৎপিণ্ড জোরে ধকধক করছিল। শুরু করো না শিবানী, সে নিজের ভারী গলায় সতর্ক করল, প্রথমবারের মতো একটি বাস্তব আবেগ দেখিয়ে। দমিত ক্রোধ। আমি তোমাকে আমার অতীত নিয়ে কথা বলতে নিষেধ করেছি। তুমিই ওকে নিজের নিঃশব্দতা দিয়ে বর্তমানে নিয়ে আসো। সে চিৎকার করে উঠল তার সতর্কতাকে উপেক্ষা করে। ওই মেয়েটি তোমাকে ধোঁকা দিয়েছে আরব। ও একটা সাধারণ জিনিস ছিল যে শুধু তোমার টাকা চেয়েছিল, আর ভগবানের শুক্রিয়া এবং আমার কারণে তুমি সময় থাকতে চোখ খুলে ফেললে। তোমার প্রতিদিন আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, বদলে এর। শিবানীর আওয়াজ একটি দূরের গুঞ্জনে পরিণত হয়ে গেল। হঠাৎ আরবের পৃথিবী তার বাম দিকের পোলারাইজ জানালার মাধ্যমে একটিমাত্র কেন্দ্রবিন্দুতে সীমাবদ্ধ হয়ে গেল। ট্রাফিক আটকে ছিল। গরমের কারণে পিচ ঢালা রাস্তা বাতাসে দৃশ্যমান ঢেউ ছাড়ছিল, এবং সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর মাঝখান দিয়ে পার হওয়া সাহস এবং হতাশার মিশ্রণে বিপদকে তুড়ি মেরে ওড়ানো একটি আকৃতি ছিল, যাকে আরব সবথেকে ঘন অন্ধকারেও চিনে ফেলবে। সময় থমকে গেল, সত্যি জমে গেল। ও অঞ্জলি, কিন্তু ও সেই অঞ্জলি ছিল না যাকে সেই নিজের মানসিক সিন্ধুকে বন্ধ করে রাখা ছবিগুলো থেকে মনে রাখত। সেই অঞ্জলি উজ্জ্বল রঙের জামা কাপড় পরত এবং এমন এক নিষ্পাপ হাসির সাথে হাসত যা ঘরকে আলোকিত করে দিত। এই মহিলা যে রাস্তা পার হচ্ছিল, একটি ছিঁড়ে যাওয়া ব্লাউজ, একটি জিন্স যা ভালো সময় দেখেছে, এবং দীর্ঘ পথ হাঁটার জন্যে আরামদায়ক চটি জুতো পরেছিল। তার বাদামি চুল, যা আগে উজ্জ্বল এবং ঝলমলে ছিল, এখন একটি অগোছালো খোপা করে বাঁধা ছিল। ঘামের কারণে চুলের লট কপালে লেপটে ছিল, তবে যা আরবের রক্তকে তার শিরদাঁড়ায় জমিয়ে দিল তা ওকে দেখা ছিল না, বরং ও যা বহন করছিল তা ছিল একটি সাধারণ এবং দৃশ্যত ব্যবহৃত বেজ রঙের কাপড়ের ক্যারিয়ারের মাধ্যমে ওর বুকের সাথে লেগে থাকা জীবন ছিল। এক নয়, বরং দুই।
দুটো ছোট বান্ডিল, দুটো ছোট মাথা সাধারণ টুপিতে ঢাকা ছিল, যা ওর দ্রুত হাঁটার ছন্দে নড়ছিল। আরব পলক ফেলল এটি ভেবে যে চাপ তাকে হ্যালুসিনেশন দিচ্ছে। সে সামনে ঝুঁকে পড়ল, প্রায় নিজের কপাল স্টিয়ারিং হুইলে ঠেকিয়ে দিল, শিবানীর চিৎকারকে উপেক্ষা করে, যা এখনও কেবিন ভরে দিচ্ছিল। অঞ্জলি রাস্তার বিভাজন রেখায় 1 সেকেন্ডের জন্য থামল। বাচ্চাদের ওজন ঠিক করে নিয়ে সে ট্রাফিক দেখার জন্য নিজের মাথা ঘোরাল। 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য সূর্যের আলো ওর মুখকে আলোকিত করল। ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল, ওর চোখের নিচে গভীর স্পষ্ট কালো দাগ ছিল, যতটা ওর হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি রোগা। সেই নাজুকতার সাথে যা কখনো কখনো অন্যদের জন্য পর্যাপ্ত হওয়ার জন্য নিজে একবেলার খাবার ছেড়ে দেয়। কিন্তু ওর হাবভাবে এক প্রচণ্ড গরিমা ছিল, একটি সুরক্ষামূলক শক্তি যা একটি অদৃশ্য ঢালের মতো ওর থেকে বেরোচ্ছিল। এটা হতে পারে না, আরাফ ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর অবরুদ্ধ ভেঙে বেরোল। শিবানী যখন দেখল যে সে কথাবার্তায় মনোযোগ দিচ্ছে না, তখন ওর দৃষ্টি অনুসরণ করে রাস্তার দিকে তাকাল। তুমি কি দেখছ? সে অবজ্ঞার সাথে জিজ্ঞেস করল, চোখ ছোট করে। ওই ভিখারিনীকে? হে ভগবান, এই শহর দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। ওরা যে কাউকে গাড়িগুলোর মাঝখানে ভিক্ষা করতে দেয়। ভিখারিনী শব্দটা আরফকে একটি শারীরিক চড় মারার মতো লাগল। চুপ করো, সে বলল। এটি কোনো চিৎকার ছিল না, এটি একটি ঠান্ডা এবং মারাত্মক আদেশ ছিল। মাফ করবে? তুমি এখন আমাকে কি বললে? আরফ যুক্তি, সামাজিক নিয়ম, ট্রাফিক, বিয়ে, বিনিয়োগ সবকিছুকে উপেক্ষা করল। সেখানে কেবল সেই মহিলা এবং দুটো ছোট প্রাণী উপস্থিত ছিল, যাদের সে চিলচিলাতে রোদে বয়ে নিয়ে যাচ্ছিল। কিছু না ভেবে, কোনো পরিকল্পনা ছাড়াই আরব অকল্পনীয় কাজ করল। সে দরজার লক খুলে দিল। আনলক হওয়ার ধাতব আওয়াজ লাক্সারি গাড়িতে প্রতিধ্বনিত হল। আরব, লাইট সবুজ হতে চলেছে, তুমি কি করছ? শিবানীর আওয়াজ এক সপ্তক উপরে উঠে গেল, এখন আতঙ্ক আর অবিশ্বাসে ভরা। সে দরজা খুলল। শহরের শোরগোল ভেতরে চলে এলো, হর্ন, ইঞ্জিন, চিৎকার, আসল জীবন। গরম শীতাতপ নিয়ন্ত্রিত আশ্রয়ে হানা দিল। আরব, তুমি কি পাগল? শিবানী চিৎকার করে উঠল, তার স্যুটের জ্যাকেট ধরার চেষ্টা করছিল। এখনই ফিরে এসো। কিন্তু সে ততক্ষণে বাইরে ছিল। তার ইতালিয়ান চামড়ার জুতো তপ্ত পিচের ওপর পড়ল। সে ড্রাইভারের দরজা খোলা রেখে দিল, গাড়ি চালু রেখে দিল। সে সেই পরিপূর্ণ এবং ধনী মহিলাকে হিস্টেরিওগ্রস্টের মতো চিৎকার করা অবস্থায় ছেড়ে দিল। তার পা নিজের মনেই চলতে শুরু করল, যানবাহনের মাঝখান দিয়ে দৌড়ে, একটি মোটরসাইকেল থেকে নিজেকে বাঁচিয়ে, যে তাকে রাগে হর্ন দিয়েছিল। অঞ্জলি, সে চিৎকার করে উঠল। নামটা বছরের পর বছর ধরে জমে থাকা নিস্তব্ধতা, গর্ব আর মিথ থেকে চিরে তার গলা দিয়ে বেরোল। এটি একটি হতাশাজনক চিৎকার ছিল, এমন এক জরুরি তাড়নায় ভরা যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারেনি। প্রায় 10 মিটার দূরত্বে মহিলাটি আড়ষ্ট হয়ে গেল। তার শরীর শক্ত হয়ে গেল, যেমন কোনো পশু শিকারীকে দেখার আগেই চিনে নেয়। সে সঙ্গে সঙ্গে ঘুরল না। সে বাচ্চাদের চারপাশে নিজের হাত শক্ত করে জড়িয়ে ধরল, তাদের রক্ষা করে ফুটপাথের দিকে নিজের গতি বাড়িয়ে দিল। আরব আরও দ্রুত দৌড়াল, নিজের ফেলে আসা গাড়ির পেছনে আটকে থাকা ড্রাইভারদের অপমানকে উপেক্ষা করে। অঞ্জলি, সেই বিশেষ কণ্ঠস্বরের উচ্চারিত ওর নামের আওয়াজ অঞ্জলিকে এগিয়ে যেতে বাধা দেওয়ার জন্য একটি ভারী নোঙরের মতো কাজ করল। সে ততক্ষণে ফুটপাথের নিরাপত্তায় পৌঁছে গিয়েছিল, কিন্তু তার পা আর একটি পদক্ষেপ নিতে অস্বীকার করল। তার হৃৎপিণ্ড পাঁজরের সাথে এত জোরে ধাক্কা খাচ্ছিল যে তার ভয় হচ্ছিল সেটি যমজ বাচ্চাদের জাগিয়ে দেবে, যারা ওর বুকের সাথে লেপ্টে গভীর ঘুমেছিল। সেই নাটক থেকে তারা একদমই বেখবর ছিল, যা শুরু হতে যাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করল, গরম আর দূষিত বাতাসের একটি শ্বাস নিল, প্রার্থনা করল যে এটি যেন 2 শিফটের ক্লান্তির কারণে হওয়া কোনো শ্রবণ বিভ্রম হয়। কিন্তু তখনই সে নিজের কাঁধের ওপর হাত অনুভব করল। এটি কোনো কঠোর স্পর্শ ছিল না, বরং কাঁপতে থাকা এক দ্বিধাগ্রস্ত স্পর্শ ছিল। অঞ্জলি ধীরে ধীরে ঘুরল, রক্ষণাত্মক মুদ্রায় ওর হাত সহজাতভাবে বাচ্চাদের মাথা ঢাকার জন্য উপরে উঠে গেল, তাদের এবং পৃথিবীর মধ্যে একটি ভৌত বাধা তৈরি করে দিল। আর সেখানে সে ছিল, আরব সিংহানিয়া, সেই লোক যাকে সে নিজের অস্তিত্বের প্রতিটি রেশ দিয়ে ভালোবেসেছিল, সেই লোক যে প্রায় 1 বছর আগে তার উপর সবচেয়ে খারাপ অপবাদ বিশ্বাস করে তাকে নিজের জীবন থেকে বের করে দিয়েছিল। সে হাঁপাচ্ছিল, দৌড়ানোর ফলে তার চুল উস্কো-খুস্কো হয়ে গিয়েছিল, তার টাইয়ের গিঁট কিছুটা আলগা ছিল, আর তার চোখে এমন একটি ভাব ছিল যা সে আগে কখনো দেখেনি। তীব্র আতঙ্ক এক যন্ত্রণাদায়ক আশার সাথে মিশে আছে। দুজনের মাঝখানের পার্থক্য ক্রূর ছিল, প্রায় অশ্লীল। সে সাফল্যের আভা নিয়ে জ্বলজ্বল করছিল, দামি লোশন আর এয়ার কন্ডিশনারের গন্ধ আসছিল,
আর অঞ্জলি নিজের ছিঁড়ে যাওয়া জামাকাপড়ে বুকের দুধ আর কঠোর পরিশ্রমের ঘামের গন্ধের সাথে নিজেকে ছোট মনে করছিল। অঞ্জলি, সে আবার বলল। তার বুক দ্রুত ওঠানামা করছিল। তার নীল চোখ ওর মুখের ওপর ঘুরে বেড়াচ্ছিল, যেন সে প্রতিটি নতুন অভিব্যক্তির রেখা, প্রতিটি যন্ত্রণার চিহ্নকে মনে রাখতে চাইছে, যা দেখার জন্য সে সেখানে ছিল না। হে ভগবান, অঞ্জলি, এটা কি তুমি? সে নিজের চিবুক ওপরে তুলল। নিজের দারিদ্র্য সত্ত্বেও এই লোকটির ক্ষমতার ভয় উপেক্ষা করে ওর মর্যাদা বজায় ছিল। তুমি কি চাও আরব? সে জিজ্ঞেস করল। তার আওয়াজ দৃঢ় ছিল, যদিও বাচ্চাদের বিরক্ত না করার জন্য নিচু ছিল। তোমার গাড়ি ট্রাফিক আটকে দিচ্ছে, নিজের জীবনে ফিরে যাও। আরব তাকে শুনতেই পেল না। তার দৃষ্টি নিচে চলে গিয়েছিল। সে এখন আর ওর চোখের দিকে তাকাচ্ছিল না। সে বেজ কাপড়ের ক্যারিয়ারের দিকে তাকিয়েছিল। সে সেই দুটো বান্ডেলকে দেখছিল। তার হাত অজান্তেই ওপরে উঠে গেল, যেন সে তাদের ছুঁতে চায়, কিন্তু সে কয়েক সেন্টিমিটার দূরেই থেমে গেল, ভয়ে যে ও দূরে সরে যাবে বা চিৎকার করবে। এগুলো কি? সে ভাঙা গলায় ফিসফিস করে বলল। বাস্তবতা তাকে একটি মালগাড়ির শক্তিতে আঘাত করছিল। এগুলো কার? এগুলো আমার। অঞ্জলি একটি ব্যবসায়িক ইমারতের দেয়ালের সাথে নিজের পিঠ ঠেকিয়ে এক পা পিছিয়ে গেল। এরা আমার বাচ্চা, সে কঠোরভাবে জবাব দিল। এবং তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। দয়া করে যাও, তোমার বাগদত্তা তোমার অপেক্ষা করছে। আরব সংক্ষেপে পেছনে তাকালো। দূরে সে শিবানীকে মার্সিডিজ থেকে নামতে দেখল, যে হাত নাড়ছিল আর তাদের দিকে চিৎকার করছিল, যদিও শহরের শোরগোল তার শব্দগুলোকে চাপা দিয়ে দিয়েছিল। সে অত্যন্ত জরুরিভাবে অঞ্জলির দিকে তাকালো। আমি যাচ্ছি না, যতক্ষণ না তুমি আমাকে বলছো। আরব গলায় একটি দলা অনুভব করে লালা গিলে ফেলল। কবে? ওদের জন্ম কবে হয়েছে? অঞ্জলি নিজের ঠোঁট কামড়াল। সে জানত যে এই মুহূর্তটি কখনো না কখনো আসতে পারত, কিন্তু সে তৈরি ছিল না। ৩ মাস আগে, সে স্বীকার করল, এটা জেনে যে সে হিসেব কষবে। আরব রোদে স্পষ্টভাবে ফ্যাকাশে হয়ে গেল। ৩ মাস এবং ৯ মাসের গর্ভাবস্থা। এর মানে হল, যখন সে ওকে হাভেলি থেকে বের করে দিয়েছিল, যখন সে ওর ওপর বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছিল, যখন শিবানী ওকে প্রমাণ দেখিয়েছিল যে ও অন্য কারোর সাথে দেখা করছিল, তখনও গর্ভবতী ছিল। তুমি গর্ভবতী ছিলে যখন তুমি চলে গিয়েছিলে? প্রশ্নটি এক যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাসের মতো বের হল। যখন তুমি আমাকে বের করে দিয়েছিলে, সে ঠান্ডা মাথায় সংশোধন করে দিল। এবং হ্যাঁ, আমি ছিলাম। আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম আরব, সেই শেষ রাতে আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমার উপর চিৎকার করতে এত ব্যস্ত ছিলে, নিজের চারপাশের লোকজনের মিথ্যে বিশ্বাস করতে এত ব্যস্ত ছিলে যে তুমি আমাকে বলতে দাওনি। তুমি আমার মুখে একটা চেক ছুঁড়ে মারলে এবং আমাকে অদৃশ্য হয়ে যেতে বললে। ওর কথাগুলো খঞ্জরের মতো ছিল, এবং আরব নিজেকে না বাঁচিয়ে সেই সবকটি গ্রহণ করল। তার সেই রাতের কথা মনে ছিল, এমন এক লজ্জার সাথে মনে ছিল যা তার পেট পুড়িয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটি বাচ্চা নড়ে উঠল। বাচ্চার ছোট দীর্ঘশ্বাসটি কথোপকথনের উত্তেজনা কমিয়ে দিল। ডান দিকের ছোট মাথাটি ঘুরে গেল, টুপিটা একটু পেছনে সরে গেল। বাচ্চাটি নিজের চোখ খুলল। আরবের মনে হলো তার পায়ের নিচের মাটি হারিয়ে গেছে। সে অঞ্জলির বাধা উপেক্ষা করে কাছে এলো এবং সরাসরি বাচ্চার চোখের দিকে তাকালো। সেগুলো দুটো গভীর নীল কান্তমণি ছিল, ঠিক তারই মতো অচুক। পৃথিবীর কোনো ডিএনএ টেস্ট সেই চাহনির চেয়ে বেশি শক্তিশালী হতে পারত না। সেই বাচ্চার চোখের আকার, তার নিজের নাকের বক্রতা ঠিক তেমনই ছিল যখন সে একজন শিশু ছিল। এটি যেন সময়ের পেছনে ফিরে গিয়ে নিজেকে একটা আয়নায় দেখা। আর তারপর সে অন্যটিকে দেখল, একদম একই রকম, জলের 2 ফোঁটা, তার দুটি একদম সঠিক প্রতিচ্ছবি, যাকে সেই মহিলাটির কোলে লালন পালন করা হচ্ছিল, যাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। এরা আমার। এটি কোনো প্রশ্ন ছিল না, এটি একটি স্বীকৃতি ছিল যা তার অস্তিত্বের ভিত নাড়িয়ে দিয়েছিল। আরবের চোখে জল ভরে এলো, যাতে তার বাচ্চাদের দেখা ঝাপসা হয়ে গেল। অঞ্জলি, এরা আমার, এদের চোখ আমার মতো। অঞ্জলি অনুভব করল যে তার নিজের সুরক্ষা কবচ ওর কাঁচা আবেগের সামনে ভেঙে পড়ছে, কিন্তু ভয় অনেক বেশি শক্তিশালী ছিল। ভয় ছিল যে সে তাদের কেড়ে নেবে, ভয় ছিল যে সে তার উকিল, তার টাকা, তার প্রভাব ব্যবহার করবে। এরা আমার আরব, সে ভয়ার্থভাবে বলল, বাচ্চার মুখ ঢেকে দিয়ে যাতে সে ওকে দেখা বন্ধ করে দেয়। আমি এদের একা জন্ম দিয়েছি, আমি এদের ডায়পার কেনার জন্য 8 মাস পর্যন্ত মেঝে পরিষ্কার করেছি। যখন ওরা জন্মেছিল তখন আমি একা সরকারি হাসপাতালে ছিলাম, তুমি সেখানে ছিলে না। তুমি ওর সাথে নিজের বিয়ের পরিকল্পনা করছিলে। আরব ভগবানের জন্য।
শিবানীর কর্কশ আওয়াজ সেই মায়াজাল ভেঙে দিল। সে উঁচু হিলের জুতো পরে হাঁটার চেষ্টা করতে করতে হাঁপাতে হাঁপাতে রাগে লাল হয়ে ফুটপাতে পৌঁছাল। তুমি কি বলতে পারো তোমার কি হয়েছে? শিবানী আরবের হাত ধরল এবং তাকে জোরে টানল। তুমি গাড়িটাকে মাঝ রাস্তায় খোলা ফেলে রেখেছ, সবাই দেখছে। তুমি নিজেকে হাসির পাত্র বানাচ্ছ। আরব এক ঝটকায় প্রায় হিংস্র ভাগে নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নিল। বাচ্চাদের দেখা জারি রাখল। শিবানী নিজেকে অবহেলিত মনে করে নিজের রাগ অঞ্জলির দিকে ঘুরিয়ে দিল। সে উপর থেকে নিচ পর্যন্ত চরম ঘৃণার সাথে ওকে স্ক্যান করল। সস্তা জামাকাপড়, ঘাম, স্পষ্ট দারিদ্র্য স্ক্যান করল। ও নিশ্চয়ই এটা সেই হতভাগা কাজের মেয়েটাই হবে। শিবানী বিষ উগড়ে দিয়ে বলল, আমি দেখছি তুমি কতটা নিচে নেমে গেছ। প্রিয়া, অঞ্জলি, তুমি আমার বাগদত্তাকে রাস্তায় কেন বিরক্ত করছ? তালাকের পর তুমি যে টাকা নিয়েছিলে তা কি শেষ হয়ে গেছে? অঞ্জলি নিজের দৃষ্টি নিচু করল না। এইবার সে নিজের বাচ্চাদের আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমার তোমাদের দুজনের কাছে কিচ্ছু চাই না, ওই তো যে দৌড়ে আমার কাছে এলো। শিবানী একটি হিস্টিরিওগ্রস্ত হাসি হাসল। নিশ্চয়ই তুমি ওকে যেতে দেখে ওর ওপর ঝাঁপিয়ে পড়েছ। আর ওটা কি? সে বাচ্চাদের বান্ডিলের দিকে ইশারা করল। এখন তুমি বাচ্চাদের ব্যবহার করে ভিক্ষা করছ? হয় এগুলো সরকারের, নয়তো কোনো দুর্ভাগা লোকের যাকে তুমি রাস্তায় পেয়েছ। কারণ আমি নিশ্চিত যে আরব যোগ করতে জানে, এবং সে ভালো করেই জানে যে এই জীবগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। চুপ করো শিবানী, আরব গর্জে উঠল। চিৎকার এত জোরে ছিল যে দুটো বাচ্চাই চমকে গেল এবং একসাথে কাঁদতে শুরু করল। খিদে আর ভয়ের এক তীক্ষ্ণ কান্না। কান্নার আওয়াজ আরবকে একটি ঘোর থেকে জাগিয়ে তুলল। সে শিবানীকে দেখল। তার মুখ ঘৃণায় বিকৃত ছিল, অজান্তেই নিজেরই বাচ্চাদের গালি দিচ্ছিল। আর অঞ্জলিকে দেখল, বিনম্র এবং একা তাদের নিজের মমতাময় হাত দিয়ে শান্ত করার চেষ্টা করছিল। তার চোখের পর্দা পুরোপুরি সরে গেল। দেখো তুমি কি করলে, তুমি বাচ্চাদের ভয় পাইয়ে দিয়েছ। আরব শিবানীকে এমন এক শীতলতায় ধমক দিল যা ওকে স্তম্ভিত করে দিল। সে অঞ্জলির দিকে ফিরল। তার হাত কাঁপছিল, সাহায্য করতে চাইছিল, কিছু করতে চাইছিল। অঞ্জলি, দয়া করে, আমাদের কথা বলা দরকার, এখানে নয়। আমাকে তোমাদের নিয়ে যেতে দাও, আমাকে ওদের ঠিকমতো দেখতে দাও। না, অঞ্জলি মানা করে দিল। বাস স্টপের দিকে পিছিয়ে গিয়ে, যা কয়েক মিটার দূরে ছিল, একটি পুরনো ও শব্দ করতে থাকা বাস ব্রেক কষার আওয়াজ তুলে কাছে আসছিল। তোমার এখানে কোনো কাজ নেই আরব, নিজের প্রাসাদে ফিরে যাও, ওর কাছে ফিরে যাও। তোমরা একে অপরের জন্যই তৈরি। তুমি যেতে পারো না। আরব এক হতাশ পদক্ষেপ নিল। যদি তুমি আর এক পায়ে কহো তবে আমি চিৎকার করব। সে চোখে জল নিয়ে সতর্ক করল। আমি চিৎকার করব যে তুমি আমাকে উত্তক্ত করছো। আমার বাচ্চাদের কাছে আসার সাহস করো না। তুমি সেই অধিকার সেদিনই হারিয়েছ যেদিন তুমি আমাকে ঘটিয়া কাজের মেয়ে বলে রাস্তায় ছড়ে ফেলেছিলে। বাসটি দরজা খুলল। অঞ্জলি দ্রুত উঠে পড়ল। যমজ বাচ্চাদের ওজন সামলাতে হিমশিম খাচ্ছিল এবং কাঁপতে থাকা হাতে নিজের পকেটে খুচরো পয়সা খুঁজছিল। আরব ফুটপাতে পঙ্গুর মতো দাঁড়িয়ে রইল। সে দৌড়াতে চেয়েছিল, সে ওই বাসে উঠতে চেয়েছিল, সে নিজের হাত দিয়ে পুরো পৃথিবীকে উল্টে দিতে চেয়েছিল, কিন্তু সে ওর চোখে ভয় দেখেছিল, তাকে নিয়ে, আর সেই জিনিসটি তাকে অন্য সব কিছুর চেয়ে বেশি ধ্বংস করে দিল। বাসটি দরজা বন্ধ করে চলতে শুরু করল, কালো ধোঁয়ার একটি মেঘ ছেড়ে। আরব নোংরা জানালা দিয়ে দেখল যে অঞ্জলি বসে পড়ল এবং পেছনে না তাকিয়ে বাচ্চাদের একজনকে শান্ত করার জন্য দুধের একটি সস্তা বোতল বের করল। আরব! শিবানী তাকে আবার ছোঁয়ার চেষ্টা করল। তার আওয়াজ রাগ থেকে বদলে গিয়ে হিসেবি উদ্বেগে পরিণত হয়েছিল যখন সে তার বৃদ্ধস্ত মুখ দেখল। আমার প্রিয়, চলো যাই। ওই মহিলাটা পাগল। এই বাচ্চাগুলো নিশ্চিতভাবে তোমার থেকে টাকা বের করার একটি ফাঁদ। আরব ধীরে ধীরে শিবানীর দিকে ঘুরল। তার নীল চোখ লাল ছিল, ব্যথা এবং এক উদীয়মান রাগে ভরা। ওদের চোখ ঠিক আমার মতো ছিল। সে এমন এক গলায় ফিসফিস করে বলল যা মৃত্যুদণ্ডের মতো মনে হচ্ছিল। ওরা একদম আমার মতো, আর ওদের বয়স ঠিক ততটাই। এটা অসম্ভব নয়। তুমি জানো যা আমি জানি। আরব শিবানীর কাছে গিয়ে ওর ব্যক্তিগত পরিসরে হানা দিয়ে ওকে প্রথমবারের মতো আসল ভয়ে পিছিয়ে যেতে বাধ্য করল। তা হল, যে গল্প তুমি আমাকে 1 বছর আগে বলেছিলে তাতে কিছু গণ্ডগোল আছে, আর আমি তোমাকে আমার বাচ্চাদের জীবনের দিব্যি দিয়ে বলছি, যাদের আমি এইমাত্র এই বাসে দেখেছি, যে যদি আমি জানতে পারি যে তুমি আমার কাছে মিথ্যে বলেছিলে, তবে ভগবান তোমার সহায় হন শিবানী, ভগবান তোমার সহায় হন। আরব ঘুরল এবং নিজের ফেলে আসা গাড়ির দিকে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে নিজের পকেট থেকে মোবাইল ফোন বের করল। সে ফুলওয়ালাকে ফোন করেনি, সে ওয়েডিং প্ল্যানারকে ফোন করেনি, সে নিজের ব্যক্তিগত নিরাপত্তা প্রধানের নম্বর ডায়াল করল। আমি চাই তুমি এখনই একজন ব্যক্তিকে খুঁজে বের করো। সেইমাত্র সেন্ট্রাল অ্যাভিনিউতে রুট 500-এর একটি বাসে উঠেছে। সে 2 যমজ বাচ্চাওয়ালা এক মহিলা। খুঁজে বের করো সে কোথায় থাকে। কাছে যাবে না, আমার শুধু ঠিকানা চাই।
আর আমার গত 1 বছরের অঞ্জলি শর্মার পুরো ইতিহাস চাই, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ডাক্তারের কাছে যাওয়া, সবকিছু। সে ফোন কেটে দিল এবং গাড়িতে গিয়ে বসল। এয়ার কন্ডিশনার এখনও 16 ডিগ্রিতে ছিল, কিন্তু আরবের মনে হচ্ছিল সে নিজেরই ভুলের নরকে জ্বলছে এবং সে এটিকে ঠিক করার জন্য পুরো দুনিয়া জ্বালাতে প্রস্তুত ছিল। মার্সিডিজের দরজা বন্ধ হওয়ার আওয়াজ শীতাতাপ নিয়ন্ত্রিত কেবিনের ভেতরে একটি গুলির মতো প্রতিধ্বনিত হল। বাইরের পৃথিবী তার জাগতিক শব্দ আর দম বন্ধ করা গরমের সাথে আবার সিল হয়ে গেল, কিন্তু বাহনের ভেতরের বাতাস আর নিঃশ্বাস নেওয়ার যোগ্য রইল না। আরাভ ইঞ্জিন চালু করল। তার হাত চামড়ায় মোড়ানো স্টিয়ারিং হুইলের ওপর হালকা কাঁপছিল, একটি বিবরণ যা শিবানীর সেন দৃষ্টি এড়াতে পারল না। চলো, সে টানটান গলায় আদেশ দিল। সামনে তাকিয়ে অন্য গাড়ির ড্রাইভারদের দেখা এড়ানোর চেষ্টা করছিল, যারা তাদের বিকৃত কৌতূহল নিয়ে দেখছিল। আমাদের এই সার্কাস থেকে বের করো, তার আগে কেউ আমাদের চিনে থেলুক আর আমরা কাল সব গসিপ ম্যাগাজিনের কভারে থাকি। আরাফ প্রথম গিয়ার লাগাল এবং গাড়ি জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের সেই মায়াবী মসৃণতার সাথে চলতে শুরু করল। বাইরে থেকে তারা সফলতার প্রতিচ্ছবি ছিল, একটি $500,000 গাড়িতে এক সোনালী জুটি। ভেতর থেকে তারা পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে থাকা দুই অচেনা ব্যক্তি ছিল। প্রথম 10 মিনিটের জন্য নিস্তব্ধতা ছিল পূর্ণ, কেবল এয়ার কন্ডিশনারের প্রায় অগোচর গুঞ্জন আর শিবানীর দ্রুত নিঃশ্বাস শোনা যাচ্ছিল, যে মরিয়া হয়ে নিজের ফোন চেক করছিল, মন্তব্য মুছছিল বা দেখছিল কেউ এই ঘটনার কথা টুইট করেছে কিনা। এখনও কিছু নেই, সে নিজের মনেই বিড়বিড় করল। নিজের অ্যাক্রিলিক নখ দিয়ে স্ক্রিনটিকে একটি শুকনো শব্দে লক করে দিয়ে, আমরা ভাগ্যবান ছিলাম যদি আমার বাবা জানতে পারেন যে তুমি এভিনিউয়ের মাঝখানে নিজের প্রাক্তন স্ত্রীকে পিছু নেওয়ার জন্য গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। চুপ করো শিবানী, সে তাকে থামিয়ে দিল। সে চিৎকার করেনি, তার কণ্ঠস্বর ধীর এবং ভারী ছিল, এক অস্তিত্বগত ক্লান্তিতে ভরা যা তার হাড়ের ওপর ভারী হয়ে বসেছিল। আমি তোমার বাবার ব্যাপারে কথা শুনতে চাই না, আমি বিয়ে নিয়ে কথা শুনতে চাই না। শিবানী নিজের মাথা এত দ্রুত ঘোরাল যে তার হীরের দুলগুলো হিংস্রভাবে দুলে উঠল। তুমি বিয়ে নিয়ে কথা বলতে চাও না? সে এক অবিশ্বাস ভরা ও তীক্ষ্ণ হাসি হাসল। আরব, 2 সপ্তাহ বাকি আছে, আমরা একটি ভাগ্য বিনিয়োগ করেছি, আমার মর্যাদা বাজি রাখা আছে, এবং আমি একটি পুরনো কাজের মেয়ের জন্য তোমার এই উদাসীনতার সফরকে আমার মুহূর্ত নষ্ট করতে দেব না। এটা উদাসীনতা ছিল না। আরব পিছের রাস্তার ওপর নিজের নজর আটকে রেখে বলল। যতবার সে চোখের পলক ফেলল, সে সেই 4টি নীল চোখ দেখল যা তাকে দেখছিল। নীলকান্তমরির 2 জোড়া যা ফুটপাথের পাশ থেকে তাকে নিঃশব্দে বিচার করেছিল। আমি আমার বাচ্চাদের দেখেছি। শিবানী, এটা বলা বন্ধ করো। সে চিৎকার করে উঠল, সেই সুরুচিপূর্ণ সংযম হারিয়ে যা সে এত অনুশীলন করত। এটা জৈবিকভাবে অসম্ভব। ও তোমাকে ধোঁকা দিয়েছে। আমি তোমাকে মেসেজ দেখিয়েছি, মনে আছে? আমি তোমাকে সেই সস্তা লজের ভেতরে ঢোকার ওর ছবি দেখিয়েছি। ওই বাচ্চাগুলো যে কারোর হতে পারে, মালির, ড্রাইভারের, সেই লোকটির যার সাথে ও দেখা করত। আমি ওর মুখ কখনো দেখিনি, আরাভ হঠাৎ বলল। বাক্যটি বাতাসে ঝুলে রইল। শিবানী 1 মাইক্রোসেকেন্ডের জন্য জমে গেল, তার অভিনয়ে এক প্রায় অগোচর ত্রুটি। তুমি 1 বছর আগে আমাকে যে ছবিগুলো দেখিয়েছিলে? আরাভ স্টিয়ারিং হুইলটা ততক্ষণ শক্ত করে ধরে রাখল যতক্ষণ না চামড়াটা মচমচ করে উঠল। লজে ঢোকার ছবিতে অঞ্জলিকে দেখা যাচ্ছিল, হ্যাঁ, ওর জামা কাপড়, ওর চুল দেখা যাচ্ছিল, কিন্তু লোকটা সবসময় পেছন থেকে থাকত অথবা ঝাপসা আসত। আমি কোনোদিন ওর মুখ দেখিনি। শিবানী নিজের আক্রমণাত্মক ভাব ফিরে পেয়ে নিজের পা ভাঁজ করে বসে এবং নিজের রেশমি স্কার্টটি মসৃণ করতে করতে শ্বাস ছাড়ল এবং বলল, আর এখন তুমি গোয়েন্দা খেলবে? দয়া করে আরব, প্রমাণ একদম স্পষ্ট ছিল। ও চেকটা গ্রহণ করেছিল। না, যদিও নির্দোষ হতো, যদি ওই বাচ্চাগুলো তোমার হতো, তবে ও লড়াই করার জন্য থেকে যেত। ও সেই মুহূর্তেই ডিএনএ টেস্টের দাবি করত, কিন্তু ও চলে গেল, টাকা নিল আর পালিয়ে গেল। অপরাধীরা এটাই করে থাকে। আরব ফুটপাথে সেই দৃশ্যটা মনে করল, ছেঁড়া যাওয়া জামাকাপড়, সস্তা কাপড়ের ক্যারিয়ার। ওকে দেখে এমন মনে হচ্ছিল না যে ও $1,00,000 চেক খরচ করেছে। আরব ফিসফিস করে বলল, নিজের চেয়েও ওর জন্য, শিবানীর জন্য, কারণ ওটা ওর প্রেমিকের ওপর খরচ করেছে। শিবানী নিষ্ঠুরভাবে আক্রমণ করে জোর দিয়ে বলল, না হয় ড্রাগসের পেছনে, অথবা ওই ঘটিয়া লোকেরা যা করে থাকে তাকে দেখো। আরাফ, ও নোংরা ছিল, ঘাম দিয়ে ভেজা ছিল, রোগা ছিল, ও একটা ধ্বংসস্তূপ। তুমি কি সত্যি নিজের সিংহানিয়া পদবীকে ওই ছবির সাথে মেলাতে চাও? কল্পনা করো ফার্মের পার্টনাররা কি বলবে যদি তারা জানতে পারে যে সিইওর বাচ্চারা এমন এক মহিলার সাথে থাকে যে দেখে মনে হয় ব্রিজের নিচে থাকে।
আরাভ নিজের প্রাসাদের সামনে বিশাল লোহার গেটের সামনে ব্রেক কষে গাড়ি থামাল। সিকিউরিটি গার্ড সামরিক ভঙ্গিতে স্যালুট দিল এবং স্বয়ংক্রিয় দরজা খুলে দিল। আরবের ব্যক্তিগত স্বর্গ তাদের সামনে খুলে গেল। নিখুঁতভাবে কাটা ঘাস, মার্বেলের ফোয়ারা, একটি আধুনিক এবং প্রভাবশালী স্থাপত্য। কিন্তু সম্পত্তিতে প্রবেশ করতেই আরব হঠাৎ বমিভাব অনুভব করল। ওই সমস্ত বিলাসিতা, ওই সমস্ত মার্বেল এবং কাঁচ হঠাৎ ওর কাছে খালি ও বন্ধা মনে হল। শিবানী দেখল যে সে মূল প্রবেশদ্বারের সামনে পার্ক করার সময় ইঞ্জিন বন্ধ করেনি। আরব, গাড়ি বন্ধ করো, ৮ ঘন্টার মধ্যে আমাদের শেফের সাথে মেনু টেস্ট করার কথা আছে। তুমি নেমে যাও। সে ওর দিকে না তাকিয়েই বলল, কি বললে? তুমি কি পাগল হয়েছ? আমি বলেছি তুমি নেমে যাও, আমাকে অফিসে যেতে হবে, আমাকে কিছু জিনিস সামলাতে হবে। আজ রবিবার আরব। আমি বললাম তুমি নেমে যাও। আরব নিজের মাথা ঘোরালো এবং ওর দিকে তাকালো। কয়েক মাসের মধ্যে প্রথমবার শিবানী নিজের বাগদত্তার চোখে এমন কিছু দেখল যা ওকে সত্যিই ভয় পাইয়ে দিল। এটা রাগ ছিল না, এটা ছিল বিচ্ছেদ। সে ওকে একটা আসবাবপত্রের টুকরোর মতো দেখছিল যা এখন আর সাজসজ্জার সাথে মানানসই নয়। মেনু টেস্টের জন্য আমার অপেক্ষা করো না, তুমি খেয়ে নাও। শিবানী প্রতিবাদ করার জন্য মুখ খুলল, একটা দৃশ্য তৈরি করার জন্য নিজের বাবাকে ফোন করার ভয় দেখালো। কিন্তু আরবের চোয়ালের টানে এমন কিছু ছিল যা ওকে জানিয়ে দিল যে এইবার কান্নাকাটি কাজ করবে না। রাগে সে দরজা খুলল এবং এক সজোরে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, যা মার্সিডিজের চ্যাসিসকেও কাঁপিয়ে দিল। আরব ওর ঘরে প্রবেশ করার অপেক্ষা করল না। সে কেন্দ্রীয় ফোয়ারার চারপাশ দিয়ে একটি চিৎকারের মতো গতি বাড়িয়ে দিল, যা ওর মতো পদমর্যাদার লোকের জন্য অনুচিত ছিল, এবং পুরো গতিতে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সে অফিসে যাচ্ছিল না। ওর কোনো আন্দাজ ছিল না যে ও কোথায় যাচ্ছে। ও শুধু এটাই জানত যে ওকে নিঃশ্বাস নিতে, ভাবতে এবং ওই দুটো বাচ্চার ছবিকে মনে গেঁথে নিতে শিবানীর থেকে দূরে যাওয়া দরকার ছিল। যখন সে শহরের হাইওয়েতে কোনো লক্ষ্য ছাড়াই গাড়ি চালাচ্ছিল, তখন ওর ফোন সেন্টার কনসোলে ভাইব্রেট হলো। এটি ওর সিকিউরিটি চিফের কাছ থেকে আসা একটি মেসেজ ছিল, যাকে সে কয়েক মিনিট আগেই ফোন করেছিল। আরব নিজের বুকের ধকধকানি নিয়ে ইমার্জেন্সি লেনে গাড়ি থামাল। সে স্ক্রিন আনলক করল। মেসেজটি সংক্ষিপ্ত, নির্ভুল এবং ধ্বংসাত্মক ছিল। স্যার সিংঘানিয়া, অঞ্জলি শর্মার খোঁজ পাওয়া গেছে। ও লক্ষ্মীনগর কলোনির ৪ নম্বর গলির ৪৫ নম্বর বাড়িতে থাকে। এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ বস্তি এলাকা। প্রাথমিক মেডিকেল হিস্ট্রি ৩ মাস আগে সরকারি হাসপাতালে যমজ বাচ্চার জন্মের কথা নিশ্চিত করছে। জন্ম সার্টিফিকেটে বাবার নাম নথিবদ্ধ নেই। বাচ্চারা কেবল মায়ের পদবি শর্মা নামে নথিভুক্ত হয়েছে। পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছি। আরব ফোনটা সহচালকের সিটে ফেলে দিল। বাবার নাম ছালা? সে নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলল এবং দীর্ঘ বছরের মধ্যে প্রথমবার মহান আরব সিংঘানিয়া কাঁদল। সে এক অবরুদ্ধ গলায় কাঁদল। স্টিয়ারিং হুইলটা বারবার পেটাতে থাকল। যখন গাড়িগুলো ওর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তারা বেখবর ছিল যে ওই লাক্সারি গাড়ির ভেতরে একজন মানুষ নিজের ভুলের ভয়াবহতা উপলব্ধি করে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছিল। শহরের অন্যদিকে বাসটি একটি হাইড্রলিক ফিসফিসানি শব্দের সাথে থামল। ভাঙা ফুটপাথের ওপর কালো ধোঁয়া ছেড়ে অঞ্জলি সাবধানতার সাথে নিচে নামল। আরিয়ান আর কাবিরের মাথা নিজের হাতে ঢেকে রেখেছিল, যেন তারা পবিত্র পাত্র। ওর হাত দুটো জ্বলছিল। ৩ মাসের দুটো বাচ্চার ওজন প্লাস ডাইপার ব্যাগ একটি নিরন্তর শারীরিক সাজা ছিল, কিন্তু এটি এমন এক ব্যথা ছিল যা ও কৃতজ্ঞতার সাথে জড়িয়ে ধরেছিল। ওরা ওর ওজন ছিল, ওর বোঝা ছিল, ওর আশীর্বাদ ছিল। এলাকাটি আরবের প্রাসাদের থেকে একেবারে আলাদা ছিল। এখানে দেয়ালে গ্রাফিটি ভর্তি ছিল। কোনো খোলা জানলা থেকে জোরে জোরে ভোজপুরি গান বাজছিল এবং রাস্তার ধারের স্টলগুলো থেকে ভাজাভুজির গন্ধ বাতাসে ভাসছিল। অঞ্জলি দ্রুত চলল। মাথা নিচু করে কোণে মদ পান করা পুরুষদের দলের সাথে চোখের যোগাযোগ এড়িয়ে সে নিজের বস্তির পুরনো গেট দিয়ে ভেতরে গেল, যেখানেও থাকত। এটি উঁচু ছাদ এবং মাঝখানে উঠোনওয়ালা একটি পুরনো বাড়ি ছিল, যা একসময় সুন্দর ছিল, কিন্তু এখন অবহেলা আর স্যাঁতসেঁতে হওয়ার কারণে ভেঙে পড়ছিল। অঞ্জলি বেটি, উঠোন থেকে একটি কর্কশ আওয়াজ ওকে স্বাগত জানাল। এটি দাদি পার্বতী ছিল, ওর ৭০ বছর বয়সী প্রতিবেশী, যে সিমেন্টের মেঝে ঝাঁট দিচ্ছিল। অঞ্জলির মুখ দেখে বুড়ি মহিলা ঝাঁটা ছেড়ে দিল এবং তাড়াতাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে কাছে এলো। বেটি, তোমার কি হয়েছে? তুমি কাগজের মতো ফ্যাকাশে হয়ে আছো কেন? বাচ্চারা ঠিক আছে তো? অঞ্জলি মাথা নাড়ল, কিন্তু ওর হাঁটু জবাব দিয়ে দিয়েছিল। ও পরের ধাপে বসে পড়ল, এক পাও সামনে এগোতে পারছিল না।
আমি ওকে দেখেছি দাদি পার্বতী। ও চোখের জল নিয়ে ফিসফিস করে বলল, আমি আরফকে দেখেছি। বুড়ি মহিলা নিজেকে রক্ষা করার ভঙ্গিতে ক্রুশ চিহ্ন বানালেন। হে পবিত্র মা, ও কি তোমাকে দেখেছে? ও কি ছোট ফেরেশতাদের দেখেছে? ও ওদের দেখেছে। ও আমাদের রাস্তায় থামিয়েছিল। ও ওদের ছুঁতে চেয়েছিল। অঞ্জলি বাচ্চাদের জড়িয়ে ধরল, যারা খিদে জেগে উঠতে শুরু করেছিল এবং কান্নাকাটি করছিল। এটা ভয়ানক ছিল। ও ওর সাথে ছিল, সেই মহিলার সাথে, যার জন্য ও আমাকে ছেড়েছিল। ও আমার ওপর চিৎকার করেছে, সবার সামনে আমার অপমান করেছে। কিন্তু ও ওদের দেখেছে এবং সত্য জেনে গেছে। আমি ওর চোখে দেখেছি। ও আমার বাচ্চা। দাদি পার্বতী ওর পাশে বসে পড়লেন এবং ওর রোগা কাঁধে হাত রাখলেন। এটা তো কোনো না কোনো দিন হওয়ারই ছিল। রক্ত তো ডাক দেবেই। কিন্তু ভয় পেও না, এখানে কোনো প্রতিবেশী ছাড়া কেউ ভেতরে আসতে পারে না। আমার ভয় হচ্ছে ও ওদের আমার থেকে কেড়ে নেবে। অঞ্জলি স্বীকার করল এবং ওর আওয়াজ এক শুকনো ডুকরে ওঠায় ভেঙে গেল। ওর কাছে পৃথিবীর সব টাকা আছে পার্বতী দাদি। ওর কাছে উকিল, জাজ, ক্ষমতা আছে। আমার কাছে কিছুই নেই। দেখো আমরা কোথায় থাকি। ও নিজের মাথা দিয়ে ছোট্ট ঘরটির দিকে ইশারা করল, যেখানে বৃষ্টি হলে জল পড়ত। একজন জাজ দেখলে বলবে যে আমি যোগ্য নই। ওরা বলবে যে আমি গরিব। গরিব হওয়া কোনো অপরাধ নয় আমার বেটি, খারাপ মা হওয়া অপরাধ। আর তুমি এই কয়েক বছরে আমার দেখা সবথেকে ভালো মা। এই বাচ্চারা গোলগাল, পরিষ্কার আর ভালোবাসায় ভরা। ওগুলো টাকা দিয়ে কেনা যায় না। অঞ্জলি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছল। ওকে শক্ত হতে হতো। আরিয়ান আরও জোরে কাঁদতে শুরু করল, যার ঠিক পরেই কবিরের কান্নাও যোগ হল। এই কান্নার ঐক্যতান ওকে উঠে দাঁড়াতে বাধ্য করল। মাতৃত্বের প্রবৃত্তি সব আতঙ্ককে পিষে দিল। আমাকে ওদের খাওয়াতে হবে, আমার ফর্মুলা শেষ হয়ে আসছে, আর বেতন পেতে এখনও 3 দিন বাকি। ওপরে যাও, যাও, আমি তোমার জন্য এইমাত্র বানানো ডাল রুটির একটা প্লেট ওপরে নিয়ে আসছি, যাতে তুমি খেতে পারো। তুমি যদি এইভাবে চলতে থাকো তবে তো একদিন হারিয়েই যাবে। অঞ্জলি 3 তলার ভাঙা সিঁড়ি ভেঙে ওপরে উঠল। নিজের ক্লান্ত পায়ে প্রতিটি পদক্ষেপ অনুভব করল। ওর ছোট অ্যাপার্টমেন্ট, একটাই ঘর, যা বেডরুম, রান্নাঘর আর লিভিং রুম হিসাবে কাজ করত। ভেতরে ঢুকতেই বাস্তবতা ওকে আঘাত করল। কোনো ব্র্যান্ডেড দোলনা ছিল না। মেঝেতে একটা গদি পাতা ছিল, যেখানে ওরা 3 জনেই শুতো। 2 বার্নারওয়ালা একটা ছোট ইলেকট্রিক স্টোভ রাখা ছিল একটি টেবিলে। বাচ্চাদের জামাকাপড় ঘরের ওপর দিয়ে একটা তারে ঝুলছিল। সবকিছু নিখুঁতভাবে পরিষ্কার ছিল, এক সামরিক কঠোরতার সাথে গোছানো ছিল। কিন্তু দারিদ্র্য যেন প্রতি কোণ থেকে চিৎকার করছিল। ও বাচ্চাদের গদিতে শুইয়ে দিল এবং বোতল তৈরি করার যান্ত্রিক রুটিন শুরু করল। যখন ও দুধ নাড়াচ্ছিল, তখন ওর মন অতীতে চলে গেল। ওর আরবের ঘরের কথা মনে পড়ল। বিশাল গ্র্যানাইট ঘর, রান্না, সেই ঘর যাকে ওরা মুক্ত ধূসর রঙে রাঙিয়ে বাচ্চাদের ঘরে বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিল। ওর মনে পড়ল কিভাবে আরব শুরুর কয়েক সপ্তাহ ওর পেটে হাত বুলিয়েছিল, শিবানীর বিষ কাজ করার আগে পর্যন্ত। তুমি শুধু আমার টাকা চাও, ও শেষ রাতে ওর ওপর চিৎকার করেছিল। আমি তোমাকে কোথায় থেকে তুলে এনে বিয়ে করলাম, আর তুমি আমাকে অন্য কারোর সাথে সম্পর্ক বানিয়ে এই প্রতিদান দিলে? অঞ্জলি নিজের বাচ্চাদের দেখল, যারা লোভীদের মতো বোতল চুষছিল। ওদের ছোট ছোট মুষ্টি বন্ধ ছিল। ওদের চোখের পাতা লম্বা আর গভীর ছিল, ঠিক সেই বাবার মতো যাদের তারা চেনে না। আমি ওদের কোনো আঘাত পেতে দেব না। ও ঘরের দূষিত বাতাসের কাছে শপথ করল, আমি ওই মহিলাকে আর ওদের কাছে কোনোদিন আসতে দেব না। এদিকে সাকেতে একটি গগনচুম্বী ইমারতের 40 তলায় একটি মিনিমালিস্ট অফিসে আরাব অন্ধকারে বসেছিল। সে আলো জ্বালায়নি, কেবল ওর পায়ের নিচে শহরের উজ্জ্বল আলোই ঘরটিকে আলোকিত করছিল। ওর ক্রিস্টাল ডেস্কের ওপর একটি পুরনো ফোল্ডারের সরঞ্জাম বের করা ছিল, যা সে নিজের পার্সোনাল ভল্ট থেকে বের করেছিল। ওগুলোই ছিল প্রমাণ। আরব প্রিন্ট করা ছবিগুলোর মধ্যে একটি নিল, যেখানে অঞ্জলিকে একটি সস্তা লজে ঢুকতে দেখা যাচ্ছিল। তারিখ আর সময় নিচে লেখা ছিল। সে নিজের ফোন বের করল এবং মরিয়া হয়ে গ্যালারি খুলল। সে পুরো 1 বছর পিছিয়ে স্ক্রল করতে থাকল, যতক্ষণ না সে সেই বিশেষ তারিখ পর্যন্ত পৌঁছাল। সেই দিন ও নিউ ইয়র্কে এক বিজনেস ট্রিপে ছিল। শিবানী অঞ্জলিকে কোনো কাজে সাহায্য করার জন্য শহরে থেকে গিয়েছিল। আরব নিজের চোখ ছোট করে ফটোটা চোখের কাছে নিয়ে এলো। ছবিতে কিছু একটা ওকে বিরক্ত করছিল, আলো, ছায়া। সে উঠল এবং দেয়ালে লাগানো বড় মনিটরের দিকে গেল। সে ফটোটা স্ক্যান করল এবং ডিজিটালি বড় করল। সে অঞ্জলির কবজির ওপর ছবিটা জুম করল। ও একটা ঘড়ি পরেছিল, একটি সাধারণ কালো বেল্টের ঘড়ি। আরব এক ঠান্ডা শিহরণ অনুভব করল। ওই ঘড়িটা ও ওকে সেই তারিখের পর উপহার দিয়েছিল।
ও ওটা ওই জন্মদিনে দিয়েছিল, যা কথিত বিশ্বাসঘাতকতার 2 সপ্তাহ পরের ঘটনা। ও এমন একটা ঘড়ি কিভাবে পড়তে পারত, যা সিকিউরিটি ক্যামেরা দ্বারা চিহ্নিত তারিখে ওর কাছেই ছিল না? এটা নকল, আরাব ফিসফিস করে বলল। তার আওয়াজ খালি অফিসে প্রতিধ্বনিত হল। তারিখ পাল্টানো হয়েছে। সে প্রিন্ট করা টেক্সট মেসেজগুলো, অঞ্জলির ওর প্রেমিকের সাথে কথিত কথোপকথন এবং ভাষার বিশ্লেষণ শুরু করল। অঞ্জলি কোনো দিন ওই শব্দগুলো ব্যবহার করত না। ও কোনো দিন বাবু বা মেরে রাজা লেখেনি। ও সবসময় ফর্মাল, মিষ্টি, এমনকি নিজের মেসেজে কিছুটা লাজুক থাকত। ওই মেসেজগুলো অন্য কোনো অসভ্য লোকের লেখা মনে হচ্ছিল, অথবা কেউ এমন যে অসভ্য সাজার চেষ্টা করছিল। আরবের মনে পড়ল শিবানী ওর বাড়ির কাজের লোকদের সাথে কতটা অবজ্ঞার সাথে কথা বলত। ও ভাবত যে তারা অজ্ঞ। ওই মেসেজগুলো ঠিক তেমনই ছিল যেমন শিবানী ভেবেছিল একজন নিম্নবিত্ত মহিলা বলবে। যে রাগ ও গাড়িতে অনুভব করেছিল তা এখন আরও বিপজ্জনক কিছুতে বদলে গেল, এক শীতল এবং হিসেবি সংকল্প। সে ফোন তুলল এবং আবার নিজের সিকিউরিটি চিফকে ডায়াল করল। রামরেজ, আমার কথা মন দিয়ে শোনো। আমি লক্ষ্মীনগর কলোনির 4 নম্বর গলির বাইরে 24 ঘন্টা নজরদারি চাই। আমার অনুমতি ছাড়া কেউ ভেতরে বা বাইরে যাবে না। আমি চাই তুমি ওই মহিলা আর ওই বাচ্চাদের রক্ষা করো, যেন তারা রাষ্ট্রপতি। যদি তুমি কোনো সন্দেহজনক কাউকে দেখো, বিশেষ করে যদি কাপুর পরিবারের কাউকে দেখো, তবে সাথে সাথে হস্তক্ষেপ করবে। বুঝেছ? বুঝেছি স্যার। আর আপনি? আমি ওখানে যাচ্ছি, আরব নিজের স্যুটের জ্যাকেট পরতে পরতে বলল। কিন্তু আমি আরব সিংহানিয়া কোটিপতি হিসেবে যাচ্ছি না। আমি উত্তর খুঁজতে যাচ্ছি। আর যে কেউ আমার রাস্তায় আসবে, ভগবান যেন তার সহায় হন। আরব ফোন কেটে দিল এবং জানলার দিকে তাকিয়ে শহরটাকে দেখল। আলোগুলো নকল হীরের মতো জ্বলছিল। সে টাকা আর গর্ব দিয়ে তৈরি মিথ্যের মধ্যে বাস করছিল। এখন তাকে নরকে নামতে হবে, ওই অন্ধকার এবং বিপজ্জনক বস্তিতে একমাত্র সত্যটি খুঁজে পাওয়ার জন্য, যা এখন সবথেকে গুরুত্বপূর্ণ। নীল চোখের ওই 2 জোড়া, যা দারিদ্র্যের মধ্যে ওর অপেক্ষা করছিল। ওর মুক্তি মাত্র শুরু হল এবং এর দাম ওর পুরো সম্পত্তির থেকেও বেশি হতে চলেছিল। রাত একটি ভারী চাদরের মতো শহরের ওপর নেমে এলো, কিন্তু আরব সিংহানিয়ার ব্যক্তিগত স্টাডি রুমের ডেস্ক ল্যাম্পের আলোয় একজন মানুষের ধ্বংসের একমাত্র সাক্ষী ছিল। মেহগনি কাঠের উপর রামরেজের সংকলিত রিপোর্টগুলো ছড়িয়ে ছিটিয়েছিল। ওগুলো কেবল কাগজ ছিল না, ওগুলো ছিল এক জীবনের টুকরো, যা আরব ইচ্ছাকৃতভাবে অবহেলা করেছিল। প্রতিটি পাতা যেন এক একটি চর, প্রতিটি স্ক্যান করা রসিদ ওর বিবেকে এক একটি ছুরিকাঘাত। এটা হতে পারে না, আরব নিজের মুখে হাত বোলাতে বোলাতে ফিসফিস করল। একদিনের না কাটা দাড়ি নিজের ঘামালো হাতের তালুতে অনুভব করল। অঞ্জলি শর্মার আর্থিক রিপোর্টটি ছিল চরম অস্তিত্বের একটি এক্সরে। কোনো কোটিপতি প্রেমিকের কাছ থেকে কোনো টাকা ট্রান্সফার হয়নি, লাক্সারি হোটেলে কোনো খরচ হয়নি। যা ছিল তা হল জেনেরিক ফার্মেসির রসিদ, শিশুর ফর্মুলা দুধ, ডাইপার, পেডিয়াট্রিশিয়ান, প্যারাসিটামল। কিছু বন্ধক রাখার ইতিহাসও ছিল। আরব একটি ঝাপসা ফটোকপি হাতে নিল। এটি একটি জনপ্রিয় বন্ধকি দোকান শরাফত গিরভি ঘরের রসিদ ছিল। আইটেম: এঙ্গেজমেন্ট রিং, সাদা সোনা এবং 2 ক্যারাটের হীরা। ঋণের মূল্য 15,000 টাকা। আরবের বমিভাব অনুভব হল। ওই আংটিটি কিনতে ওর 5 লক্ষ টাকা লেগেছিল। ওটা ওর মূল্যের এক সামান্য ভগ্নাংশে বিক্রি করে দিয়েছিল। সে তারিখটি দেখল, এটি জন্মের ঠিক 2 দিন আগের ঘটনা। ও হাসপাতালের বিল মেটানোর জন্য আংটিটা বিক্রি করে দিয়েছিল। প্রাসাদের নিস্তব্ধতায় সে অবরুদ্ধ গলায় নিজেকে বোঝাল। সে পড়া চালিয়ে গেল। রিপোর্টে ওর কাজের সময় বিস্তারিত দেওয়া ছিল। অঞ্জলি সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত একটি ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং কোম্পানিতে কাজ করত। তারপর ও বাড়িতে বানানো মিষ্টি তৈরি করত, যা ও ক্যাটালগের মাধ্যমে এলাকায় বিক্রি করত। নজরদারি রিপোর্ট নিশ্চিত করছিল মহিলা সাবজেক্ট, কোনো পুরুষ ভিজিটার নেই, কেবল কাজ আর স্থানীয় দোকানের জন্য বাইরে বেরোয়। 90% সময় বাচ্চাদের সাথে ঘরের ভেতরে কাটায়। স্টাডি রুমের দরজা কোনো সতর্কবার্তা ছাড়াই ধরাম করে খুলে গেল। আরব, এটা সীমার বাইরে চলে যাচ্ছে। শিবানীর রাগে ভেতরে ঢুকল। একটি রেশমি বাথরোব পরেছিল, যার দাম অঞ্জলির 1 বছরের আয়ের থেকেও বেশি। তুমি এখানে 5 ঘন্টা ধরে বন্দী হয়ে আছো। আমার বাবা 3 বার ফোন করেছেন জিজ্ঞেস করতে কেন তুমি ডিনারে আসনি। আমি কি জানতে পারি তুমি কি পড়ছো? শিবানী কাগজগুলো ধরার জন্য ডেস্কের দিকে এগিয়ে এলো, কিন্তু আরব দ্রুত সরে এলো। এক হিংস্র হাতের ঝাপটায় সে ফাইলটা সরিয়ে দিল। থাপ্পড়ের মতো সেই শব্দে শিবানী ভয়ে পিছিয়ে যেতে বাধ্য হল। এখান থেকে বেরিয়ে যাও, আরব বলল। ওর আওয়াজ চেনা যাচ্ছিল না। তাতে দয়ার কোনো চিহ্ন ছিল না, না ছিল কোনো শিষ্টাচার,
এটি একজন অপরিচিত মানুষের আওয়াজ ছিল। তুমি কি আমাকে তোমার স্টাডি রুম থেকে বের করে দিচ্ছ? সে অপমানিত হয়ে জিজ্ঞেস করল, নিজের হাত দুটো বুকের উপর ভাঁজ করে। আরব, আমি তোমার বাগদত্তা। 2 সপ্তাহের মধ্যে আমি তোমার স্ত্রী হব। তোমাকে ওই কাজের মেয়েটার জন্য এই পাগলামি বন্ধ করতে হবে। আরব ধীরে ধীরে উঠে দাঁড়াল। ওর ছাড়া দেয়ালে বিশাল এবং বিপজ্জনকভাবে ফুটে উঠল। আমি বললাম, বেরিয়ে যাও এবং দরজা বন্ধ করো। যদি তুমি না কড়া নেড়ে আবার ভেতরে আসো, তবে আমি কালই বিয়ে বাতিল করে দেব। হুমকিটি বাতাসে ঘন এবং বাস্তব হয়ে ভাসতে থাকল। শিবানী নিজের মুখ খুলল, চোখ বন্ধ করল এবং জীবনের প্রথমবার হিসেব কষল যে ও এখন একটি ল্যান্ডমাইনের ওপর দিয়ে হাঁটছে। আর কোনো কথা না বলে সে ঘুরল এবং চরম সাবধানতার সাথে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। আরব ওর পায়ের আওয়াজ দূরে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল। তারপর সে একটি কালো এসইউভি ভ্যানের চাবি নিল, যা সার্ভিস স্টাফরা ব্যবহার করত। ওর সেই চকচকে স্পোর্টস কারগুলো নয়। সে নিজের ডিজাইনার কোট, রেশমি টাই এবং পাটেক ফিলিপ ঘড়িটা খুলে রাখল। সে ড্রয়ার থেকে একটি পুরনো ধূসর সোয়েটশার্ট এবং একটি বেসবল ক্যাপ খুঁজে বের করল। ওকে অঞ্জলিকে দেখতে হবে, কিন্তু কোটিপতি হিসেবে নয়। ওকে কোনো ফিল্টার ছাড়াই সত্যটা দেখতে হবে। সে লক্ষ্মীনগর কলোনির দিকে গাড়ি চালিয়ে গেল। যাত্রাটি ছিল আক্ষরিক অর্থেই এক পতন। আলোকোজ্জ্বল এবং সুরক্ষিত দক্ষিণ দিল্লি থেকে গর্ত আর ছায়ায় ভরা রাস্তা পর্যন্ত। যখন ও 4 নম্বর গলিতে পৌঁছল, তখন পরিবেশ ছিল থমথমে। কয়েক ব্লক পেছনে পুলিশি টহল ছিল এবং রাস্তার কোণে যুবকদের জটলা ছিল। আরব ভ্যানটিকে বস্তি থেকে আধ ব্লক দূরে পার্ক করল। লাইট নিভিয়ে দিল। ওর ফোন ভাইব্রেট হল। এটি রামরেজ ছিল, যে রাস্তার অন্যদিকে একটি আনমার্কড গাড়িতে বসেছিল। স্যার, আমি পজিশনে আছি। 2য় তলার জানলা যা রাস্তার দিকে খোলে, ওটা ওর ঘর। লাইট জ্বলে আছে। আরব জানলাটা কয়েক সেন্টিমিটার নিচে নামাল। বাতাসে আর্দ্রতা আর ভাজা সমস্যার গন্ধ আসছিল। সে ওই জানলার দিকে তাকাল। তাতে ঠিকমতো পর্দা ছিল না, বরং গোপনীয়তার জন্য কিছু চাদর ঝোলানো ছিল। পাতলা কাপড়ের ওপার দিয়ে একটি অবয়ব দেখা যাচ্ছিল। ওটা অঞ্জলি ছিল। আরব নিজের শ্বাস আটকে নিল। ছায়াটি একদিক থেকে অন্যদিকে নড়ছিল। ও নিজের হাতে কিছু দোলাচ্ছিল। ও ছোট ঘরটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বারবার হাঁটছিল। পেটে ব্যথা হওয়া বাচ্চাকে সান্ত্বনা করার মায়েদের সেই চিরন্তন নাচে ছবিটা ছিল মোহময়ী, কিন্তু হৃদয় বিদারক। আরব নিজের ঘড়ি দেখল। মাঝরাত 12টা বেজেছিল। ওর সকাল 6টায় ওঠার জন্য এখন ঘুমানো উচিত ছিল, কিন্তু ও সেখানে জেগেছিল, নিজের বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছিল। হঠাৎ অবয়বটি জানলার পাশে থামল। আরব দেখল যে অঞ্জলি বাতাস ঢোকানোর জন্য চাদরটা একটু সরিয়ে দিল। সে এক মুহূর্তের জন্য ওর মুখটা দেখতে পেল, যা ছাদ থেকে ঝোলানো একটা নগ্ন হলুদ বাল্বের আলোয় জ্বলছিল। ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। ওর চোখের নিচে গভীর কালো দাগ ছিল। ও একটা পুরনো টি-শার্ট পরেছিল, যা ওর মাপের চেয়ে বড় ছিল, কিন্তু যেভাবে ও নিজের কোলে থাকা ওই বান্ডিলটিকে দেখছিল, আরব নিজের জীবনে কখনো এতটা বিশুদ্ধ ভালোবাসা দেখেনি। ওর নিজের মাও ওকে কোনোদিন এইভাবে দেখেনি। অঞ্জলি বাচ্চার কপালে চুমু খেল এবং তাকে কিছু একটা ফিসফিস করে বলতে লাগল। তারপরও জানলা দিয়ে দেখা যাওয়া একটি প্লাস্টিকের চেয়ারে বসল এবং তাকে বোতলে করে দুধ খাওয়াতে শুরু করল। আরবের মনে হল ওর হৃৎপিণ্ড ওর বুকের ভেতরেই ভেঙে যাচ্ছে। ওর সেই জীবনের কথা মনে পড়ল, যা সে ওকে প্রতিশ্রুতি দিয়েছিল, ভ্রমণ, আয়া, আরাম। আর এখনও ওকে সেখানে প্লাস্টিকের চেয়ারে বসা পৃথিবীর বিরুদ্ধে একা লড়াই করতে দেখছে। আমি কি করেছি? সে ভ্যানের অন্ধকারের মধ্যে ফিসফিস করে বলল, হে ভগবান, আমি কি করেছি? তখনই সে আরও কিছু দেখল। অঞ্জলি বোতলটা টেবিলের উপর রাখল এবং যন্ত্রণার এক মুদ্রায় নিজের পেট ডলল। সে ফ্রিজ খুলল, যা পেছনে দেখা যাচ্ছিল। যন্ত্রটির ভেতরের আলো সত্যটা প্রকাশ করে দিল। ওটা প্রায় খালি ছিল। কেবল জলের কিছু বোতল আর দুধের একটা কন্টেনারের মতো কিছু দেখা যাচ্ছিল। ও বোতলটা বের করল, এক মুহূর্তের জন্য দ্বিধা করল, তারপর না খেয়েই ওটা আবার ভেতরে রেখে দিল। অগ্রাধিকার। দুধটা ওদের জন্য ছিল, ওর নিজের জন্য নয়। আরব হতাশায় স্টিয়ারিং হুইলটা পেটাল। সে দৌড়ে যেতে চাইছিল, ওই সিঁড়িগুলো ভেঙে উপরে উঠতে চাইছিল, দরজা ভেঙে ওর ফ্রিজটা ভরে দিতে চাইছিল। ও ওকে ওখান থেকে বের করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ভয় ওকে পঙ্গু করে দিয়েছিল, ওর প্রত্যাখ্যাত হওয়ার ভয়। অঞ্জলি ওকে বলেছিল যে যদি সে কাছে আসে তবে ও চিৎকার করবে
এবং ও ঠিকই বলেছিল। ওর কাছে আরব ছিল সেই রাক্ষস যে ওকে ওই জীবনের অভিশাপ দিয়েছিল। সে ঠিক করল যে সে ওই রাতে ঘুমাবে না। সে ওখানে ওর জানলার দিকে নজর রাখতে থাকল। এক অদৃশ্য অভিভাবক হয়ে গেল, যাকে অঞ্জলি তখন পাশে পায়নি যখন ওর সবথেকে বেশি প্রয়োজন ছিল। ভোরের সূর্য কোনো স্বস্তি নিয়ে এলো না, বরং বাড়িটির জীর্ণ দশা আরও স্পষ্টভাবে প্রকাশ করে দিল। আরব ড্রাইভারের সিটে নিজের ঘাড় শক্ত করে এবং আত্মাহীন হয়ে কয়েক ঘণ্টার জন্য ঝিমিয়ে নিয়েছিল। 5:45 সে অঞ্জলিকে বাইরে বেরোতে দেখল। ও যমজ বাচ্চাদের ডাবল ক্যারিয়ারে নিয়েছিল, নাক পর্যন্ত ঢাকা ছিল। ও নিচতলার প্রতিবেশী দাদি পার্বতীর ঘরের দিকে দ্রুত হেঁটে গেল, যেখানে ও স্পষ্টতই কাজে যাওয়ার আগে ওদের রেখে যেত। আরব অঞ্জলির আবার বাইরে বেরোনোর অপেক্ষা করল। এবারও একা ছিল। বাসস্টপের দিকে দৌড়াতে দৌড়াতে ও পাবলিক বাসে উঠে পড়ল। শহরের শ্রমিকদের ঢেউয়ে ও হারিয়ে গেল। এটাই ছিল সুযোগ। আরব ভ্যান থেকে নিচে নামল, ক্যাপটা নিজের ভ্রু পর্যন্ত টেনে নিল এবং ও স্পোর্টসওয়্যারে ছিল। সে নিশ্চিত করল রামরেজ যেন তাকে দূরত্ব বজায় রেখে কাভার দেয়। সে রাস্তা পার হল এবং বস্তির উঠোনে প্রবেশ করল। জায়গাটা সাবান আর ভেজা মাটির গন্ধে ভরা ছিল। দেয়ালে ফাটল ছিল, যেখান থেকে অবাধ্য ঘাস উকি দিচ্ছিল। উঠোনের মাঝখানে প্লাস্টারের একটি ভার্জিন মেরি ছিল, যা শুকনো ফুলে ঘেরা ছিল। সে ওই দরজার দিকে পা বাড়াল যেখানে অঞ্জলি বাচ্চাদের রেখে গিয়েছিল। সে কড়া নাড়ার আগেই দরজা খুলে গেল। দাদি পার্বতী হাতে ঝাঁটা এবং এক কঠোর অভিব্যক্তি নিয়ে বাইরে বেরোলেন। সেখানে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত দীর্ঘদেহী ও অ্যাথলেটিক চেহারার মানুষকে দেখে তার সহজাত প্রবৃত্তি জেগে উঠল। তুমি কি চাও? বুড়ি মহিলা নিজের ছোট কিন্তু দৃঢ় শরীর দিয়ে প্রবেশপথ আটকে রেখে ধমক দিয়ে জিজ্ঞেস করলেন। আমরা এখানে কিছু বিক্রি করি না, আর আমাদের ইলেকট্রিক কোম্পানি বদলাতে চাই না। আরফ নিজের টুপি খুলে ফেলল, একটি সহজাত সম্মানের ভাব যা ওকে ছোটবেলা থেকে শেখানো হয়েছিল। নমস্তে দাদি, আমি কিছু বিক্রি করতে আসিনি। তবে কি তুমি টাকা আদায়কারী? কারণ তুমি যদি অঞ্জলি বেটির কাছ থেকে টাকা আদায় করতে এসে থাকো, তবে আমি গত সপ্তাহে আসা অন্য লোকটাকে বলে দিয়েছিলাম যে ও তখনই টাকা দেয় যখন ও দিতে পারে। ওদের একা ছেড়ে দাও, গিধের দল। বুড়ি মহিলার এই হিংস্র রক্ষণাত্মক ভাব আরফকে আঘাত করল। অঞ্জলি দারিদ্র্যের মধ্যে ঘেরা ছিল, কিন্তু এমন এক আনুগত্যের সাথে যা সে নিজের কর্পোরেট শার্কদের দুনিয়ায় জানত না। আমি কোনো টাকা আদায়কারী নই, আরফ নিজের গলার স্বর নিচু করে বলল। আমি অতীতের একজন পরিচিত। আমি শুধু এটা জানতে চাই যে ওর কি কিছুর দরকার আছে। দাদি পার্বতী ওর দিকে তাকিয়ে নিজের চোখ সরু করে নিল। তার পুরনো আর অভিজ্ঞ চোখজোড়া আরবের ব্র্যান্ডেড পোশাকগুলো স্ক্যান করে নিল, যদিও সেগুলো এখন স্পোর্টসওয়্যার ছিল। সেই ঘড়িটা যেটা সে এখন আর পরেনি, কিন্তু যার দাগ এখনও কবজিতে রয়ে গিয়েছিল, এবং এমন এক মানুষ যে আদেশ দিতে অভ্যস্ত। একজন পরিচিত। তিনি অবিশ্বাসের সাথে কথাটি পুনরাবৃত্তি করলেন। যদি তুমি একজন ভালো পরিচিত হতে, তবে তুমি জানতে যে ওর সব কিছুরই দরকার আছে, কিন্তু ও অপরিচিতদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে না। মেয়েটা খুব গর্বিত। আমি জানি, আরফ বলল। সে এক ঝুঁকি নিয়ে নিল। আমি জানি যে ওর যমজ বাচ্চা হয়েছে। পার্বতী দাদির অভিব্যক্তি বদলে গেল। অবিশ্বাস থেকে এটি গভীর দুঃখে পরিণত হল, যা রাগের সাথে মিশেছিল। ও হ্যাঁ, আমার ছোট ফেরেশতা আরিয়ান আর কবির, ওরা এই ভাঙাচোড়া বাড়ির আলো। ওরা কি ভালো বাচ্চা? আরফ কাঁপানো গলায় জিজ্ঞেস করল। সে যে কোনো বিবরণের জন্য ক্ষুধার্ত ছিল। পার্বতী দাদি ঝাঁটার ওপর ভর দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ওরা শান্ত, ওরা খুব একটা কাঁদে না, যেন ওরা জানে যে ওদের মা খুব ক্লান্ত। কিন্তু ওরা খায়, ওরা ছোট মেশিনের মতো খায়। আর বেচারি অঞ্জলি ওদের ফর্মুলা দুধ যেন কম না পড়ে যায়, সেজন্য নিজের মুখের রুটিটুকুও বিলিয়ে দেয়। আরফের গলায় একটা দলা পাকানো অনুভূতি হল। আর বাবা? সে জিজ্ঞেস করল। ওর এটা শোনার দরকার ছিল। অন্য কারোর মুখ থেকে নিজের মুখের উপর সত্যিটা শোনার দরকার ছিল। পার্বতী দাদির মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। তিনি আরাভের দামি জুতোর পাশে মাটিতে থুতু ফেললেন। ও কোনো বাবা নয়, ও একটা আত্মাহীন দুর্ভাগা লোক, একটা জানোয়ার। আরফ চোখের পলক না ফেলেই অপমানটা সহ্য করল। ও এটার যোগ্য ছিল। ও এমন কেন বলছেন? সে জোর দিয়ে জিজ্ঞেস করল। কারণ ও ওকে একটা কুকুরের মতো বের করে দিয়েছিল যখন ও ওকে বলেছিল যে ও গর্ভবতী। পার্বতী দাদি রাগে নিজের গলার স্বর চড়ালেন। ও 6 মাস আগে এখানে এসেছিল, বড় পেট নিয়ে কাঁদছিল, পকেটে একটা পয়সাও ছিল না। ও আমাকে বলেছিল যে লোকটা একজন ধনী মানুষ,
খুব গুরুত্বপূর্ণ মানুষ যে নিজের পাশের এক সাদা চামড়ার ডাইনির বিষাক্ত কথা শুনে নিয়েছে। আরব এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করে নিল। শিবানী। ও ওকে ভালোবাসত, তুমি কি জানো? পার্বতী দাদি আরও গভীর আঘাত দিয়ে বলতে থাকলেন। এমনকি যখন ও নিজের প্রসবের পর জ্বরের ঘোরে প্রলাপ বকছিল, কারণ ও নিজের যত্ন ঠিকমতো নেয়নি, তখনও ওর নাম ধরে ডাকছিল। আরাফ বলতো আরাফকে জানাও যে ওরা ওর সন্তান। আরাফের পৃথিবী যেন থমকে গেল। অঞ্জলির ইনফেকশন হয়েছিল, ও অসুস্থ ছিল, একা ছিল, প্রলাপের ঘরে ওকে ডাকছিল, আর সে সময় ও বিয়ের কেকের স্বাদ নিচ্ছিল আর টেবিল ক্লথ পছন্দ করছিল। ও কি এখনও ওকে ভালোবাসে? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। পার্বতী দাদি ওর দিকে স্থির হয়ে তাকিয়ে রইলেন। দীর্ঘ এক নিস্তব্ধতা ছিল। বুড়ি মহিলা নিজের মাথায় একটি ধাঁধার টুকরো মেলাচ্ছিলেন বলে মনে হল। তিনি আরাভের নীল চোখের দিকে তাকালেন, তারপর নিজের ঘরের ভেতরে তাকালেন, যেখানে যমজ বাচ্চারা ঘুমাচ্ছিল। তারপর তিনি আরাফকে আবার দেখলেন। বোধোদয় হল বুড়ি মহিলার মুখে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং তারপর এক নতুন রাগের সাথে শুরু হয়ে গেল। তুমি? পার্বতী দাদি এক পা পিছিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, তোমার চোখ দুটোও ঠিক ওরকমই। আরাফ অস্বীকার করল না, সে পারল না। দাদি, দয়া করে এখান থেকে চলে যাও। পার্বতী দাদি একটি অস্ত্রের মতো ঝাঁটা উঁচিয়ে চিৎকার করে উঠলেন। নির্লজ্জ দুরাচার! তুমি এখানে সেই দুঃখ দেখতে এসেছ যা তুমি নিজে তৈরি করেছ? তুমি কি মজা ওড়াতে এসেছ? না, আরাফ নিজের হাত ওপরে তুলল। নিজেকে বাঁচানোর জন্য নয়, বরং মিনতি করার জন্য। আমি এটা ঠিক করতে এসেছি। আমি কসম খাচ্ছি, আমি জানতাম না, আমি সত্যিটা জানতাম না। ওরা আমার কাছে মিথ্যে বলেছিল। যে মানুষ নিজের স্ত্রীকে ভালোবাসে তাকে এত সহজে মিথ্যে বলে ভোলানো যায় না, পার্বতী দাদি চিৎকার করে বললেন। এক চিরন্তন সত্য যা আরাফকে যে কোনো শারীরিক আঘাতের চেয়ে বেশি ব্যথা দিল। তোমার ওর ওপর বিশ্বাস ছিল না, আর এখন তুমি এখানে নিজের পরিষ্কার জামাকাপড় আর অনুতপ্ত মুখ নিয়ে এসেছ। এখান থেকে চলে যাও, তার আগে আমি প্রতিবেশীদের ডাকব। এখানে আমরা একে অপরের খেয়াল রাখি। ঘরের ভেতর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভয়ে ফেটে পড়ল, তারপর দ্বিতীয় জনের। নিজের বাচ্চাদের কান্নার শব্দ আরাফকে যেন পঙ্গু করে দিল। পার্বতী দাদি ঝাঁটা নিচে রাখলেন এবং ভেতরে দৌড়ে গেলেন। আমি আসছি, আমার বাচ্চারা, আমি আসছি, খারাপ লোকটা চলে যাচ্ছে। পার্বতী দাদি দরজাটা আরাফের মুখের ওপর জোরে বন্ধ করে দিলেন। আরাফ উঠোনে একা দাঁড়িয়ে রইল। খারাপ মানুষ, ওর বাচ্চারা ওকে এভাবেই চিনবে। এটাই এখন ওর পরিচয়। সে নড়বড়ে দেওয়ালের ওপর হেলান দিয়ে দাঁড়াল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। এই যাত্রা ওকে শান্তি দেয়নি, বরং শাস্তি দিয়েছে। আমি জানতাম না, এই অজুহাত এখন আর কাজে দিল না। পার্বতী দাদি ঠিকই বলেছিলেন। ও মিথ্যে বিশ্বাস করাটা বেছে নিয়েছিল, কারণ ওটা সহজ ছিল, কারণ ওর আহত পুরুষ অহংকার ওর ভালোবাসার থেকে বেশি শক্তিশালী ছিল। কিন্তু তখনই সে বন্ধ দরজা আর খোলা জানলার মাঝখান দিয়ে কিছু একটা শুনতে পেল। সে পার্বতী দাদিকে বাচ্চাদের সাথে কথা বলতে শুনল, যখন তিনি ওদের শান্ত করছিলেন। শশ, আমার জান, কেঁদো না কবির, কেঁদো না, দেখো তোমার চোখ দুটো কত সুন্দর, ঠিক সেই বোকা লোকটার মতো যে বাইরে দাঁড়িয়ে আছে। আরব স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে চলে গেল না, সে জানলার কাছে গেল, দেয়ালের সাথে মিশে থাকল যাতে ওকে দেখা না যায়। সে পার্বতী দাদিকে বাচ্চাদের একজনকে কোলে নিতে দেখল। বাচ্চাটি, কবির, শান্ত হয়ে গিয়েছিল এবং জানলার দিকে তাকাচ্ছিল, যেন সে তার বাবার উপস্থিতি অনুভব করেছে। এটি ছিল একটি অসম্ভব অনুভূতির মুহূর্ত। আরব নিজের হাত বাড়াল এবং নোংরা কাঁচটা ছুল, ঠিক বাচ্চার ছোট হাতের উচ্চতায়, যেটা জানলার অন্য পাশে নড়ছিল। আমি ওদের ফিরিয়ে নিয়ে আসব, আরব ফিসফিস করে শপথ নিল। ভোলে আমাকে এই উঠোনেই থাকতে হোক, ভোলে আমাকে হামাগুড়ি দিতে হোক, আমি তাকে ধ্বংস করে দেব যে আমাদের সাথে এটা করেছে, এবং আমি আমার বাকি জীবন তোমাদের মায়ের ক্ষমা পাওয়ার চেষ্টায় কাটিয়ে দেব। তখনই ওর প্রিপেড ফোনটি আবার ভাইব্রেট হল। এটি শিবানীর একটি মেসেজ ছিল। আশা করি তোমার ন্যাকামো শেষ হয়ে গেছে। কাল আমাদের বিয়ের আগের চুক্তির জন্য উকিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, মিস করো না। আরব মেসেজটি দেখল এবং এক শীতল ও মারাত্মক নিস্তব্ধতা অনুভব করল। আমি মিস করব না, সে ফোনটা রাখতে রাখতে জোরে বলল। বাস্তবে এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট হবে শিবানী, কিন্তু সেই কারণে নয় যা তুমি ভাবছ। সে ঘুরল এবং বস্তি থেকে বেরিয়ে গেল। সে এখন আর একজন হেরে যাওয়া মানুষের মতো হাঁটছিল না, সে একজন মিশনওয়ালা মানুষের মতো হাঁটছিল। দুঃখ রণকৌশলে বদলে গিয়েছিল, ব্যথা এখন জ্বালানি। যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং আরব সিংহানিয়া কোনো দিন যুদ্ধ হারত না। আরব পরের ২৪ ঘণ্টা এক ঘোরের মধ্যে কাটিয়েছে। সে দক্ষিণ দিল্লির প্রাসাদে ফিরে যায়নি। কেবল একবার দ্রুত শাওয়ার নেওয়া আর জামাকাপড় বদলানোর জন্য গিয়েছিল,
যখন শিবানী নিজের প্রি ওয়েডিং স্পা সেশনে ছিল। সে ৫ লক্ষ টাকার ইতালিয়ান স্যুট খুলে রাখল। সে একটি পুরনো ধূসর সোয়েটশার্ট, একটি সাদা টি শার্ট আর কাজের জুতো বেছে নিল, যা সে বহু বছর আগে একটি নির্মাণ সাইটে যাওয়ার জন্য কিনেছিল, কিন্তু কোনোদিন ব্যবহার করেনি। সে আয়নায় নিজেকে দেখল। ওকে বয়সে ছোট দেখাচ্ছিল, কম বর্মপরিহিত, কিন্তু বেশি মানবিক লাগছিল। সে মার্সিডিজটি গ্যারেজে রেখে আবার সেই ভ্যানটি নিল। বাইরে বেরোনোর আগে সে একটি সুপার মার্কেটে থামল। সে কোনো বুটিক শপে গেল না, সে একটি চেইন সুপার মার্কেটে গেল। সে ৩টি ট্রলি ভর্তি করল। সে কোনো দামি খেলনা কিনল না, সে পাইকারি দরে ডায়াপার কিনল, ফর্মুলা দুধের কৌটো, যাও রিপোর্টে দেখেছিল, টাটকা সবজি, মাংস, ফল আর জলের জগ। ও আত্মসম্মানের সাথে বেঁচে থাকার রসদ কিনল। সে সন্ধ্যা ৬টার সময় লক্ষ্মীনগর কলোনিতে পৌঁছল, ঠিক সেই সময় যখন সূর্য শহরের ধোঁয়াকে কমলা রঙে রাঙাতে শুরু করেছিল। সে রামরেজের রিপোর্ট থেকে জানত যে অঞ্জলি ৫টার সময় ওর শিফট শেষ করে এবং বাসে আসতে ১ ঘণ্টা সময় লাগে। সে ৪ নম্বর গলির ম্লান দরজার পাশে অন্ধকার হলওয়েতে অপেক্ষা করতে থাকল। প্রতিবেশীরা পাশ দিয়ে যাচ্ছিল এবং ওকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখছিল, কিন্তু আরবের ভঙ্গি ছিল একই সাথে দৃঢ় এবং বিনম্র, যা তাদের কোনো হস্তক্ষেপ করতে বাধা দিচ্ছিল। ৬:১৫ সে সিঁড়ি দিয়ে মৃদু আওয়াজ শুনতে পেল। সেগুলো ছিল এমন কারোর ভারী পদক্ষেপ যে পৃথিবীর সমস্ত বোঝা বয়ে নিয়ে আসছে। অঞ্জলি হলওয়ের মোড়ে উপস্থিত হল। সামনে ক্যারিয়ারে যমজ বাচ্চাদের নিয়ে আসছিল, আর ২ হাতে পরিষ্কার করার সরঞ্জাম ভর্তি প্লাস্টিকের ব্যাগ ছিল। ওর চুল কপালে লেপটে ছিল এবং ওর নজর মাটির দিকে ছিল। যখন ও ওপরে তাকাল এবং ওকে নিজের দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখল, ও ব্যাগগুলো হাত থেকে ফেলে দিল। সিমেন্টে প্লাস্টিকের বোতল আছড়ে পড়ার শব্দ হলওয়েতে প্রতিধ্বনিত হল। আতঙ্ক সাথে সাথে ওর মুখে ফুটে উঠল। ও ১ পা পিছিয়ে গেল। সহজাতভাবে বাচ্চাদের মাথা রক্ষা করতে করতে ও ফিসফিস করে বলল, আমি তোমাকে বলেছিলাম না আসতে, আমি চিৎকার করব, দাদি পার্বতী নিচেই আছেন। চিৎকার করো না দয়া করে। আরফ নিজের খালি হাত দুটো উপরে তুলল। কোনো চেক ছিল না, কোনো উকিল ছিল না, কোনো হুমকি ছিল না। আমি লড়াই করতে আসিনি অঞ্জলি, আমি কিছু কেড়ে নিতে আসিনি। তবে তুমি এখানে কি করছো? ওর চোখ আরবের সাধারণ পোশাকের ওপর দিয়ে ঘুরে গেল। যাও আরফ, তুমি এখানে ফিট হও না, তুমি নোংরা হয়ে যাবে। আমি নোংরা হওয়া নিয়ে ভাবছি না, সে এক কোমল তীক্ষ্ণতার সাথে বলল। আমি এগুলো আনতে এসেছি। সে হলওয়ের কোণার দিকে ইশারা করল, যেখানে সে সাবধানে ডাইপারের বাক্স আর খাবারের ব্যাগগুলো স্তূপ করে রেখেছিল। অঞ্জলি জিনিসপত্রগুলোর দিকে তাকাল। ওর পেট অজান্তেই ডেকে উঠল। ওর গর্ভকে ধোঁকা দিয়ে ও গত ২ দিন ধরে শুধু চা আর পাউরুটি খেয়েছিল, যাতে বাচ্চাদের দুধের ঘাটতি না হয়। কিন্তু ওর আত্মসম্মান ছিল ইস্পাতের মতো কঠিন। আমার তোমার ভিক্ষা চাই না, এগুলো নিয়ে যাও। এটা ভিক্ষা নয়, এটা ভরণ পোষণ। অরভকে সংশোধন করে ওর দিকে ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলল। আর এটা তোমার জন্যে নয়, এটা ওদের জন্যে। ওদের চোখগুলো আমার মতো অঞ্জলি, ওদের রক্ত আমার। তুমি আমাকে ঘৃণা করতে পারো, তোমার পূর্ণ অধিকার আছে আমাকে মৃত্যুর দিন পর্যন্ত ঘৃণা করার, কিন্তু তুমি আমার ভুলের জন্যে ওদের শাস্তি দিতে পারো না। আমার কারণে ওদের ক্ষুধার্ত থাকতে দিও না। অঞ্জলি অনুভব করল ওর চোখে জল আসছে। ক্ষুধার কথা বলাটা ছিল এক বড় আঘাত, কিন্তু তা ছিল সঠিক। ও সহ্য করতে পারত, কিন্তু যদি খাবারের অভাবে ওর বুকের দুধ শুকিয়ে যেত, তবে কি হতো? এখন কেন? ও ভাঙা গলায় জিজ্ঞেস করল। এখন কেন আরফ? যখন আমি তোমাকে খুঁজেছি, যখন আমি তোমাকে আমার কথা শোনার জন্যে ভিক্ষা করেছি, তখন তুমি আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলে। তুমি আমাকে নোংরা মেয়ে বলেছিলে। আরবের মনে হল ওর হাঁটু ভেঙে আসছে, কারণ আমি একজন মূর্খ, অন্ধ আর অহংকারী ছিলাম। আরব হলওয়ের সেই নোংরা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। মহান কোটিপতি নিজের প্রাক্তন স্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ওরা আমাকে কিছু মিথ্যে বিশ্বাস করিয়েছিল। আমি ছবি দেখেছিলাম অঞ্জলি, তোমার কোনো হোটেলে ঢোকার ছবি, কিছু মেসেজ, যা বলা হয়েছিল তোমার লেখা। অঞ্জলি কষ্ট আর বিস্ময় নিয়ে ভ্রু কুচকাল। কিসের ছবি? তুমি যখন ট্রিপে থাকতে তখন আমি ক্যাফেতে ডাবল শিফট করতাম। আমি কোনোদিন কোনো হোটেলে যাইনি, আর আমার ফোন আমার চলে আসার ২ সপ্তাহ আগেই হারিয়ে গিয়েছিল।
ধাঁধার শেষ টুকরোটি আরবের মাথায় একটি জোরালো ক্লিকের সাথে সেট হয়ে গেল। শিবানী, সে বিড়বিড় করে বলল, ও তোমার ফোন পেয়েছিল, ও মেসেজগুলো বানিয়েছিল, ও সবসময় আমাকে ঘৃণা করত আরব। ও কোনোদিন সহ্য করতে পারেনি যে তুমি একজন রাঁধুনির মুয়েকে বিয়ে করেছ। কিন্তু তোমার তো আমার উপর বিশ্বাস রাখা উচিত ছিল। আমরা স্বামী স্ত্রী ছিলাম আরব। আমি জানি, এবং আমি ওই ভুলের মাসুল আমার বাকি জীবন দিয়ে দেব। কিন্তু দয়া করে, আরব নিজ সজল চোখে ওর দিকে তাকাল, দয়া করে আমাকে ওদের দেখতে দাও, শুধু একবার ওদের দেখতে দাও। আমি ওদের নিয়ে যাব না। আমি তোমাকে আমার বাবার স্মৃতি দিয়ে কসম খাচ্ছি যে আমি ওদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করব না। আমি শুধু জানতে চাই যে ওরা সত্যি। হলওয়েতে নিস্তব্ধতা দীর্ঘায়িত হল। বাচ্চাদের মধ্যে একজন, কবির, ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অঞ্জলি আরবকে হাঁটু গেড়ে বসা অবস্থায় দেখল। নিজের অহংকার বিসর্জন দেওয়া এক পরাজিত মানুষ। ও সেই মানুষটাকে দেখল যার প্রেমেও পড়েছিল, সেই জানোয়ারটাকে নয় যে ওকে বের করে দিয়েছিল। এক দীর্ঘশ্বাসের সাথে যা ওর আত্মাকে হালকা করে দিল, অঞ্জলি ধীরে ধীরে মাথা নাড়ল এবং চাবি বের করল। বাস এক মুহূর্তের জন্য, আর যদি তুমি কিছু অদ্ভুত করার চেষ্টা করো তবে আমি চিৎকার করব। ও দরজা খুলল। স্যাঁতস্যাঁতে আর গুমোট গন্ধ আরবের নাকে ধাক্কা দিল, যা বাচ্চার পাউডারের মিষ্টি গন্ধের সাথে মিশেছিল। সে ওর পেছনে ডাইপারের বাক্স নিয়ে পৃথিবীর সবথেকে মূল্যবান গুপ্তধনের মতো ভেতরে এলো। অ্যাপার্টমেন্টটা খুব ছোট ছিল, একটাই ঘর। আরবের এক অদ্ভুত দম বন্ধ করা অনুভূতি হল, এখানে ওর বাচ্চারা থাকে, এই ঘরে, যা ওর জুতোর আলমারির থেকেও ছোট। অঞ্জলি বাচ্চাদের ধীরে ধীরে মেঝেতে গদির ওপর শুইয়ে দিল। ও ওদের টুপি আর কোট সরাতে শুরু করল। এটা আরিয়ান। ও বাম দিকের বাচ্চার দিকে ইশারা করে বলল, যার থুতনিতে একটা ছোট তিল ছিল। আর এটা কবির। আরব গদির কাছে এলো। ওইটুকু জায়গায় নিজেকে খুব বিশাল আর বেমানান মনে হচ্ছিল ওর। সে ধুলোর তকোয়া না করেই মেঝেতে বসে পড়ল। দুই বাচ্চাই জেগেছিল, ওদের ছোট ছোট হাতগুলো বাতাসে নাড়াচ্ছিল। আরব কবিরের দিকে একটি কাঁপা আঙুল বাড়াল। বাচ্চাটি সহজাতভাবে ওর বাবার আঙুলটি শক্ত করে ধরল। আরবের শির দাঁড়া দিয়ে একটি বিদ্যুতের শিহরণ খেলে গেল। ওর ছেলে ওকে ধরে আছে। নমস্তে কবির, আরব ফিসফিস করে বলল, এবং ওর গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি পাপা। অঞ্জলি, যে ইলেকট্রিক স্টোভে জল গরম করছিল, সে দৃশ্যটা না দেখার জন্য অন্যদিকে ঘুরে দাঁড়াল। ও নিজের ঠোঁট কামড়ে ধরল যাতে কান্না না আসে। ও এখনও আরবকে ভালোবাসার জন্য নিজেকে ঘৃণা করছিল। ও ঘৃণা করছিল যে এত কিছুর পরেও আরবকে নিজের বাচ্চাদের সাথে ওখানে দেখাটা ওর কাছে সঠিক মনে হচ্ছিল। ওরা সুস্থ আছে, আরব কর্কশ গলায় বলল, ওদের পা আর হাতের পরীক্ষা করতে করতে। তুমি নিশ্চিত তো ওরা ঠিক আছে? আমি শুনেছিলাম তোমার ইনফেকশন হয়েছিল। আমরা বেঁচে গেছি, ও সংক্ষেপে জবাব দিল, এক কাপে জল ঢালতে ঢালতে। তোমার কারণে নয়। আমি জানি। আরব বাচ্চাদের থেকে নজর সরাল না। অঞ্জলি, ফ্রিজটা তো একদম খালি। আমি দেখলাম তুমি কাল রাতেও কিছু খাওনি। ও হঠাৎ রক্ষণাত্মক ভঙ্গিতে ঘুরে দাঁড়াল। তুমি কি আমার উপর নজর রাখছিলে? আমি রাস্তা থেকে তোমার দেখাশোনা করছিলাম। তুমি এখানে আছো আর আমি শান্তিতে ঘুমাতে পারিনি। তবে এটার অভ্যেস করে নাও, এটাই আমাদের বাস্তবতা আরব। সবাই কাঁচের প্রাসাদে থাকে না। এমনটা হওয়া জরুরি নয়। আমি কি কালই তোমাদের জন্য একটা বাড়ি কিনতে পারি? না। অঞ্জলি নিজের হাত দিয়ে টেবিলে জোরে আঘাত করল। আমার তোমার নোংরা টাকা চাই না। তুমি আমাকে কিনতে পারবে না আরব। তুমি একটা বাড়ি দিয়ে আমার কাছে মাফি কিনতে পারবে না। যদি তুমি ওদের জীবনের অংশ হতে চাও, তবে তোমাকে সেটা এখানেই অর্জন করতে হবে, এই মেঝেতে, এই নোংরার মধ্যে। তোমাকে দেখতে হবে যে তোমার অনুপস্থিতিতে বেঁচে থাকতে আমাদের কি লড়াই করতে হয়েছে। আরব ওর চোখের দিকে তাকাল। সে সেখানে জেদ দেখল এবং মাথা নাড়ল। আমি রাজি। আমি যে কোনো কিছু করব। তবে আরিয়ানের ডায়পার বদলানো শুরু করো। ও এইমাত্র করে ফেলেছে, আর এটা ভেবো না যে আমি ওটা করব। তুমি বাবা হতে চেয়েছিলে না? তবে বাবা হও। আরব বাচ্চাটাকে দেখল, তারপর অঞ্জলিকে, তারপর ডায়পারের বাক্সটাকে। সে নিজের জীবনে কোনোদিন ডায়পার বদলায়নি। ওর হাত দুটো যা কোটি কোটি টাকার চুক্তিতে সই করতে দক্ষ ছিল, তা কাঁপছিল। ঠিক আছে, সে নিজের শার্টের হাতা গুটোতে গুটোতে বলল, আমাকে শিখিয়ে দাও। পরের 4 দিন আরব সিংহানিয়া দুটি সমান্তরাল জীবন কাটিয়েছে, যা এক সামাজিক খাদের দ্বারা আলাদা ছিল। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সে ছিল সেই চিরপরিচিত আরব, কঠোর সিইও এবং নিখুঁত বাগদত্তা।
সে মিটিংয়ে অংশ নিত, ব্যালেন্স শিট চেক করত এবং বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য শিবানীর সাথে যেত। কিন্তু এটি ছিল এক অস্কার পাওয়ার মতো অভিনয়। এটা তাড়াতাড়ি সই করে দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে টোকিওর সাথে আমার কনফারেন্স আছে। আরব উকিলের অফিসে বলল শিবানীর উকিলের দেওয়া বৈবাহিক চুক্তিগুলো না পড়েই। শিবানী বিজয়ের হাসি হাসল, এটা ভেবে যে সে জিতে গেছে। দেখলে প্রিয়, সবকিছু ঠিকঠাক আছে। আমার বাবা খুব খুশি যে আমরা রাস্তার ওই ছোট্ট ঘটনাটাকে কাটিয়ে উঠতে পেরেছি। ও আরবের হাত বুলিয়ে দিয়ে বলল। ওর স্পর্শ আরবের কাছে সাপের মতো ঠান্ডা মনে হলো। হ্যাঁ, কাটিয়ে ওঠা হয়েছে। আরব সই করতে করতে জবাব দিল। ওর মাথায় তখন কোনো চুক্তি নয়, বরং কাপুর পরিবারের আর্থিক ধ্বংসের সাজা সই হচ্ছিল। সে গোপনে শিবানীর বাবার ব্যাংকের সাথে করা প্রতিটি লেনদেনের অডিট করার নির্দেশ দিয়েছিল। সে এমন একটি ফাইল তৈরি করছিল যা ওদের শেষ করে দেবে। কিন্তু ওর সময় দরকার ছিল। বিকাল 5:30 পরিবর্তনটা হতো। আরব গায়েব হয়ে যেত, নিজের মেইন ফোন বন্ধ করে প্রিপেইড ফোন চালু করে দিত। সে অফিসের বাথরুমে জামাকাপড় বদলে সেই পুরনো ভ্যান নিয়ে লক্ষ্মীনগর কলোনির দিকে চলে যেত। সেখানে সময় অন্যভাবে চলত। প্রথম দিন যখন সে ডায়পার বদলানোর চেষ্টা করেছিল, তা ছিল এক করুণ ট্র্যাজেডি। আরবের বড় বড় ঘাবড়ানো হাতের আনাড়িপনা দেখে আরিয়ান কাঁদছিল আর নড়াচড়া করছিল, যার ফলে আরবের জামাকাপড় নোংরা হয়ে গিয়েছিল। অঞ্জলি ওকে সাহায্য করেনি, ও হাত বেঁধে একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এক নীরব প্রতিশোধ। কিন্তু চতুর্থ দিনে আরব কৌশলী হয়ে উঠল। পাও পড়ে তোলো, এই তো চ্যাম্পিয়ন। আরব ধীরে ধীরে বলল। নৈপুণ্যের সাথে কবিরকে পরিষ্কার করে ও ডায়াপার র্যাশ ক্রিম লাগিয়ে দিল। হয়ে গেছে, তুমি এখন একদম ফ্রেশ। অঞ্জলি ছোট টেবিলে অন্যদের জামাকাপড় ভাঁজ করছিল। অতিরিক্ত আয়ের জন্য ও কাপড় কাচার কাজও নিয়েছিল। ও আরবকে আর চোখে দেখছিল। ও দেখল পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষটি ঘণ্টার পর ঘণ্টা মেঝেতে বসে সস্তা প্লাস্টিকের খেলনা নাড়াচ্ছে আর বাচ্চাদের হাসানোর জন্য অদ্ভুত সব আওয়াজ বের করছে। ও আরবকে জিনিসপত্র মেরামত করতে দেখল। একদিন আরব একটা টুলবক্স নিয়ে এসে কলটা ঠিক করে দিল, যেটা থেকে অনবরত জল পড়ত আর ওকে রাতে পাগল করে দিত। তারপরও টেবিলের পায়াটা ঠিক করল, দরজায় একটা নতুন আর নিরাপদ তালা লাগিয়ে দিল। সে বিলাসিতা আনেনি, বরং নিরাপত্তা আর প্রয়োজনীয়তা এনেছিল। সেদিন সন্ধ্যায় অ্যাপার্টমেন্টে অসহ্য গরম ছিল, কোনো ভেন্টিলেশন ছিল না। বাচ্চারা ছটফট করছিল আর ঘামছিল। আরব কপাল থেকে ঘাম মুছে উঠে দাঁড়াল। এটা একটা উনুন অঞ্জলি, ওরা এভাবে ঘুমাতে পারবে না। যা আছে এটাই আরব। পাখাটা 1 মাস আগে ভেঙে গেছে। আরব কিছু বলল না, সে বেরিয়ে গেল। অঞ্জলি ভাবল সে হয়তো বিরক্ত হয়ে চলে গেছে। দারিদ্র্যের এই কষ্ট হয়তো ওর কোটিপতির সংকল্প ভেঙে দিয়েছে। ও এক নিরাশা অনুভব করল। কিন্তু 20 মিনিট পর আরব ফিরে এলো। ওর হাতে একটা বড় বাক্স ছিল। ওটা একটা পোর্টেবল এয়ার কন্ডিশনার ছিল। ওটা জানলায় লাগিয়ে চালু করতেই ঘরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। বাচ্চারা শান্ত হয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ল। অঞ্জলি দেখল আরব ক্লান্ত হয়ে যন্ত্রটির সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খাচ্ছে। ওর চোখের নিচের কালি অঞ্জলির মতোই গভীর ছিল। ধন্যবাদ, ও বলল। 1 সপ্তাহের মধ্যে এটিই ছিল ওর প্রথম দয়ার শব্দ। আরব চোখ খুলে ওর দিকে তাকাল। আমাকে ধন্যবাদ দিও না, এটা তো সামান্য। তুমি কেন আসো? ও নিচু স্বরে জিজ্ঞেস করল। তুমি দেখলে ওরা ঠিক আছে, খাবার আনলে। 1 সপ্তাহ পর তোমার বিয়ে, তোমার এক সুন্দর জীবন তোমার অপেক্ষা করছে। তুমি এখানে ঘাম ঝরাতে আসো কেন? আরব 2 পদক্ষেপে ওর সামনে এসে দাঁড়াল। কারণ আমার পুরো জীবনটাই একটা মিথ্যে অঞ্জলি। ওই অফিসে বা ওর সাথে কাটানো প্রতিটি মিনিট আমার মনে হয় আমি ভেতর থেকে মরে যাচ্ছি। আমি কেবল তখনই নিঃশ্বাস নিতে পারি যখন আমি ওই জং ধরা দরজা দিয়ে ভেতরে আসি। সে ইতস্তত হয় অঞ্জলির কপালে পড়া একগুচ্ছ চুল সরিয়ে দিল। আমি ওকে বিয়ে করছি না। অঞ্জলি আতকে উঠল। বোকা বোকা কথা বলো না, কার্ড পাঠানো হয়ে গেছে, আমি খবর কাগজে দেখেছি। এটা একটা ফাঁদ, আরব ফিসফিস করে বলল। আমি সঠিক সময়ের অপেক্ষা করছি। ও যা করেছে তার প্রমাণ চাই। যখন ও কোনো ভুল করবে তখন আমি ওকে ধ্বংস করে দেব এবং যা আমি হারিয়েছি তা ফিরে পাব। তুমি কি হারিয়েছ? অঞ্জলি ধিকি ধিকি গলায় জিজ্ঞেস করল। তোমাকে, আরব বলল। আমি আমার পরিবার হারিয়েছি, আমার বাড়ি হারিয়েছি। এই জায়গাটা, সে স্যাঁতস্যাঁতে দেয়ালগুলোর দিকে তাকিয়ে বলল, এই জায়গাটা আমার 1000 বর্গফুটের প্রাসাদের থেকেও বেশি বাড়ি বলে মনে হয়, কারণ তুমি এখানে আছো। অঞ্জলি অনুভব করল ওর মন গলে যাচ্ছে। ও বিশ্বাস করতে চাইছিল, কিন্তু ভয় ওকে জাপটে ধরল। আরব, আমার সাথে খেলো না। যদি তুমি আবার হারিয়ে যাও তবে আমি সহ্য করতে পারব না। এবার তুমি আমাকে মেরেই খেলবে। আমার দিকে তাকাও। সে ওর হাত ধরল। আমি আর কোনো দিন যাব না।
আমি আরিয়ানার কাবিরের কসম খেয়ে বলছি, শুধু একটু ধৈর্য ধরো, ঝড় খুব শিগগিরই শুরু হবে। তখনই আরবের প্রিপেইড ফোনটি ভাইব্রেট হল। রামরেজের মেসেজ, রেড অ্যালার্ট স্যার, শিবানী কাপুর এইমাত্র বাড়ি থেকে বেরিয়েছে, ওর জিপিএস দেখাচ্ছে ও লক্ষ্মীনগর কলোনির দিকেই আসছে, মনে হয় ও কিছু জেনে গেছে। আরব ফ্যাকাশে হয়ে গেল। এসির ঠান্ডা হাওয়াও ওর শিরদাঁড়া দিয়ে বয়ে যাওয়া ভয়ের স্রোতকে ঠান্ডা করতে পারল না। কি হয়েছে? অঞ্জলি জিজ্ঞেস করল। ও এখানে আসছে, শিবানী এখানে আসছে, আরব অস্ফুট স্বরে বলল। ও কিভাবে জানল? জানি না, হয়তো ও আমার পিছু নিয়েছে। আরব জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল দূরে এক লাল রঙের স্পোর্টস কারের আলো দেখা যাচ্ছে। লানত আছে। আরব গর্জে উঠল। সে অঞ্জলির কাঁধ ধরে বলল, মন দিয়ে শোনো, তুমি বাচ্চাদের নিয়ে ছাদে যাও, ওপরে কাপড় ধোয়ার ঘর আছে না, ওখানে লুকিয়ে থাকো। আমি না ডাকা পর্যন্ত নিচে আসবে না, যাই ঘটুক। আরব, আমার ভয় লাগছে। আমি তোমাকে রক্ষা করব, এখন দৌড়াও। অঞ্জলি বাচ্চাদের নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে দৌড়ে গেল। আরব অ্যাপার্টমেন্টের ভেতরে একা রইল। সে অর্ধেক শেষ হওয়া দুধের বোতল, খোলা টুল বক্স আর নিজের জ্যাকেটটা দেখল। যদি শিবানী এগুলো দেখে ফেলে তবে ও সব জেনে যাবে। আরব গভীর শ্বাস নিয়ে প্লাস্টিকের চেয়ারে বসে অপেক্ষা করতে থাকল। নিচে ইঞ্জিনের গর্জন শোনা গেল। তারপর উঠোনে হিল জুতোর খটখট শব্দ আর পার্বতী দাদির উপর শিবানীর চিৎকার শোনা গেল। সরে যাও বুড়ি ডাইনি, আমি জানি ও এখানেই আছে। দরজাটা সজোরে ধাক্কায় খুলে গেল। আরবের লাগানো নতুন তালাটা এক বাউন্সারের লাথিতে ভেঙে গেল। শিবানী ভেতরে ঢুকল। ওর পরনে ছিল লাল রঙের দামি ড্রেস, আর ওর পারফিউমের কড়া গন্ধ নোংরা ঘরের ভ্যাপসা গন্ধকে ছাপিয়ে গেল। আরাফ প্লাস্টিকের চেয়ারে শান্ত হয়ে বসে রইল। শিবানী ঘরটা দেখল, মেঝের গদি, ইলেকট্রিক স্টোভ, টুল বক্স আর জানলার এসি। বাহ বাহ, ও এক বিদ্রুপের হাসি দিয়ে বলল, বাকিংহাম প্যালেস মনে হচ্ছে। ওর চোখ আরবের ওপর স্থির হল। ঘামে ভেজা টি শার্ট, গ্রিজ মাখা জিন্স আর সাধারণ জুতো। নিজের অবস্থা দেখো আরব সিংহানিয়া, মহান সিইও এখন এক কাজের মেয়ের সাথে ঘর খেলছে। নিজেকে হিরো মনে হচ্ছে। এই ইঁদুরের গর্তে ডাইপার বদলে কি খুব সুখ পাচ্ছ? তুমি যা বলছ তাতে লাগাম দাও শিবানী। শিবানী, এটি ব্যক্তিগত সম্পত্তি। শিবানী একটি তীক্ষ্ণ হাসি হাসল। দয়া করে আরব, আমি আমার কবজিতে যা পড়ে আছি তা দিয়ে এই পুরো বিল্ডিংটা কিনে নিতে পারি এবং এর সবার সাথে এটাকে ধুলোয় মিশিয়ে দিতে পারি। সেই খালি গদির দিকে এক পা বাড়াল যেখানে কয়েক মিনিট আগে যমজ বাচ্চারা ঘুমাচ্ছিল। আরব এক লাফে দাঁড়িয়ে গেল এবং ওর পথ আগলে দাঁড়াল। ওর শরীর যেন একটি অভেদ্য দেয়াল হয়ে উঠল। আর এক পাও এগোবে না। শিবানী ওর বুকের থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে থেমে গেল। সে চ্যালেঞ্জের সাথে ওপরের দিকে তাকাল। ওরা কোথায়? সে চারপাশ দেখতে দেখতে জিজ্ঞেস করল, তুমি ওই কাজের মেয়েটাকে আর ওই কুকুরগুলোকে কোথায় লুকিয়েছ? আমি জানি ওরা এখানেই আছে। আমি ছাদে কাপড় টাঙানো দেখেছি। ওরা নেই, আরব মিথ্যে বলল। আমি ওদের চলে যেতে বলেছি, কারণ আমি জানতাম তুমি আসবে। আমি জানতাম তুমি তোমার আসল রূপ দেখানোর লোভ সামলাতে পারবে না। আমার আসল রূপ? শিবানী এক পা পিছিয়ে গেল। ওর অভিব্যক্তি কঠোর হয়ে গেল। আমি একমাত্র যে তোমাকে রক্ষা করেছি আরব। আমি তোমাকে ওই মহিলার সাথে এক সাধারণ জীবন কাটানো থেকে বাঁচিয়েছি। ও কিছুই না। ওকে দেখো, নোংরার মধ্যে থাকছে। তোমার কি সত্যি মনে হয় এই বাচ্চাদের এখানে কোনো ভবিষ্যৎ আছে? মিথ্যে ভরা আমাদের প্রাসাদের চেয়ে এখানে ভালোবাসার সাথে ওদের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। সে জবাব দিল, আমি সব জানি শিবানী। আমি ওই নকল মেসেজগুলোর ব্যাপারে জানি। আমি জানি তুমি তারিখগুলো এডিট করেছ। আমি জানি ওই অস্পষ্ট ছবিগুলোতে ওর প্রেমিক হওয়ার অভিনয় করার জন্য তুমি কাউকে টাকা দিয়েছিলে। শিবানী অস্বীকার করল না। সে ফ্যাকাশেও হল না। সে শুধু হাসল, এক শীতল ও হিসেবি হাসি। আর তুমি কি করবে? সে শান্তভাবে জিজ্ঞেস করল। তুমি কি পুলিশের কাছে যাবে? তুমি কি বিয়ে বাতিল করবে? যাও করো। সে নিজের মোবাইল ফোন বের করল এবং আরবকে স্ক্রিন দেখাল। এটি একটি কর্পোরেট ব্যাংকিং অ্যাপ ছিল। আমার বাবা এইমাত্র এশিয়ায় তোমার কোম্পানির বিস্তারের জন্য প্রয়োজনীয় ক্রেডিট লাইন অনুমোদন করেছেন। $300 মিলিয়ন। আরব, তুমি যদি এই শনিবারে আমাকে বিয়ে না করো, যদি তুমি আমাকে অপমান করো, তবে ওই স্বাক্ষর গায়েব হয়ে যাবে। তোমার শেয়ারের দাম পড়ে যাবে। তোমার সাম্রাজ্য, যার জন্য তুমি এত পরিশ্রম করেছ, তার ধুলোয় মিশে যাবে। আরব নিজের মুঠি শক্ত করল। সে জানত এটা সত্যি ছিল। সে ততক্ষণ পর্যন্ত আর্থিকভাবে ফেঁসেছিল যতক্ষণ না সে নিজের পাল্টা আক্রমণ করতে পারে।
কিন্তু এতে কয়েক সপ্তাহ সময় লাগত। টাকা তুমি রেখে দাও, আমার যায় আসে না। হয়তো তোমার টাকার পরোয়া নেই, শিবানী বাধা দিল। আবার কাছে এসে নিজের গলার স্বর বিষাক্ত ফিসফিসানিতে নামিয়ে আনল। কিন্তু তোমার কি ওদের পরোয়া আছে? সে খালি গদির দিকে ইশারা করল। সোশ্যাল সার্ভিসে আমার যোগাযোগ আছে আরব। আমার পরিবারের একজন বন্ধু জজ। আমাকে শুধু একটা ফোন করতে হবে। আমি অভিযোগ করতে পারি যে ওই বাচ্চারা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে। আমি বলতে পারি যে মা একজন ড্রাগ অ্যাডিক্ট। আমি এখনই এখানে প্রমাণ সাজিয়ে দিতে পারি। তোমার কি মনে হয় ওদের ছিনিয়ে নিয়ে সরকারি অনাথাশ্রমে পাঠাতে কতক্ষণ লাগবে? মাত্র কয়েক ঘণ্টা। আরবের মনে হল ওর রক্ত জমে যাচ্ছে। এটি এমন এক হুমকি ছিল যা সে উপেক্ষা করতে পারল না। শিবানীর কাছে অঞ্জলি আর বাচ্চাদের ধ্বংস করার মতো ক্ষমতা আর শয়তানি দুই ছিল। তুমি সাহস করবে না, সে গর্জে উঠল। আমাকে পরীক্ষা করে দেখো, সে চ্যালেঞ্জ ছুড়ে দিল। এখনই আমার সাথে এখান থেকে বেরিয়ে চলো, বাড়ি ফিরে যাও, নিজের স্যুট পরো, বিয়ের সময় ক্যামেরার জন্য হাসো এবং ভুলে যাও যে এই জায়গাটার অস্তিত্ব আসে। যদি তুমি এটা করো তবে আমি ওই কাজের মেয়েটাকে ওর বাচ্চাদের সাথে থাকতে দেব। যদি না করো তবে আমি কসম খাচ্ছি কালই ওই বাচ্চারা কোনো সরকারি হোমে রাত কাটাবে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ওপরের ছাদের ঘরে অঞ্জলি আরিয়ানের মুখ নিজের হাত দিয়ে চেপে ধরেছিল, যে কাঁদতে শুরু করেছিল। অঞ্জলির নিজের চোখের জল গড়িয়ে পড়ছিল। সে ঘুলঘুলি দিয়ে সব শুনতে পাচ্ছিল। সে শুনছিল যে লোকটাকে সে ভালোবাসত তাকে তার বাচ্চাদের জীবন দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। আরব শিবানীকে দেখল। ওর চোখে উন্মাদ সংকল্প দেখতে পেল। ও জানত ওকে এখন হার মানতে হবে। ওর অঞ্জলি আর বাচ্চাদের শহর থেকে বের করে দেওয়ার বা নিরাপদ কোনো জায়গায় লুকোনোর জন্য সময় দরকার ছিল। ও আজ এই লড়াই লড়তে পারত না। ঠিক আছে, আরব এক মৃত গলায় বলল। শিবানী বিজয়ের হাসি হাসল। আমি জানতাম তোমার বুদ্ধি ফিরবে। তুমি সবসময়ই একজন বাস্তববাদী মানুষ ছিলে। আমি তোমার সাথে বাইরে আসছি। আরব বলল, কিন্তু যদি তুমি ওদের একটা চুলও স্পর্শ করো, যদি তুমি এই বাড়ির 100 মিটারের ভেতরেও আসো, তবে আমি তোমাকে মেরে ফেলব শিবানী, আর এটা কোনো রূপক নয়। চলো প্রিয়, গাড়ি অপেক্ষা করছে। সে হুমকিটা উপেক্ষা করে এক রানীর মতো দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, তোমার একটা দীর্ঘ স্নান দরকার। তোমার শরীর থেকে দারিদ্র্যের গন্ধ আসছে। আরব ছাদের দিকে শেষ একবার তাকাল, যেখানে সে জানত অঞ্জলি আছে। আমাকে ক্ষমা করো, সে ভাবল, আমি শুধু সময় কিনছি। সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। ওর পায়ের শব্দ আর শিবানীর হিল জুতোর শব্দ মিলে যেন একটি যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করল। 5 মিনিট পর যখন স্পোর্টস কার আর সিকিউরিটি ভ্যান চলে গেল, তখন অঞ্জলি কাঁপতে কাঁপতে নিচে নেমে এলো। সে অ্যাপার্টমেন্টে ঢুকেই ওই মহিলার উপস্থিতিতে নিজেকে অপমানিত বোধ করল। শিবানীর পারফিউমের গন্ধ এখনও সেখানে ছিল। অঞ্জলি ওর বাচ্চাদের দেখল। আরিয়ান আর কবির বড় বড় চোখে ওর দিকে তাকিয়েছিল। ওর আতঙ্ক দেখে ওরা ভয় পেয়ে গিয়েছিল। আমি ওদের নিয়ে যেতে দেব না, সে ফিসফিস করে বলল। ও বলেছে ওদের অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। ও বলেছে ও ড্রাগস রেখে দেবে। দাদি পার্বতী খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে এলেন। তিনি উঠোন থেকে চিৎকার শুনেছিলেন, বেটি কি হয়েছে? ওই লোকটা ওর সাথেই চলে গেল। আরব আমাদের রক্ষা করতে পারবে না পার্বতী দাদি। অঞ্জলি দ্রুত হাতে গদির নিচ থেকে একটা পুরনো সুটকেস বের করল। ওকে ওরা বেঁধে ফেলেছে। ওর কাছে টাকা আছে, জজ আছে। আমি যদি এখানে থাকি তবে ওরা ওদের আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরে, যেখানে কেউ আমাদের চেনে না। আমার গ্রামে, পাহাড়ে বা সীমান্তে, জানি না, কিন্তু ও এসি নিয়ে এলো। ও ওদের ভালোবাসে। ও ওদের বিরুদ্ধে দুর্বল। অঞ্জলি সুটকেসে অগোছালোভাবে জিনিসপত্র ভরতে শুরু করল। দরজায় এসে সে থামল। এক হাতে সুটকেস আর বুকে বাচ্চাদের নিয়ে সে শেষবারের মতো খালি ঘরটা দেখল। আরবের কেনা এসি, সেই জীবন যা হতে পারত। যদিও ফিরে আসে তবে ওকে বলো ও যেন আমাকে না খোঁজে। যদিও সত্যি আমাদের ভালোবাসে তবে যেন আমাদের যেতে দেয়। আর এভাবেই অঞ্জলি রাতের অন্ধকারে বেরিয়ে গেল। সে আবার এক ছায়া হয়ে গেল। সেই একমাত্র লোকটার থেকে পালাচ্ছিল যে তাকে বাঁচাতে গিয়ে নিজেকে আর নিজের বাচ্চাদের বিনাশের মুখে ফেলেছিল। দিল্লির গ্র্যান্ড হোটেল দুপুরের রোদে গয়নার মতো জলজল করছিল। এটি ছিল বছরের সবথেকে বড় অনুষ্ঠান। এন্ট্রেন্সে মিডিয়ার ভিড়। ভেতরে মেইন হল সাদা ফুলে ভরে গিয়েছিল। 500 অতিথি অপেক্ষা করছিলেন। লাইভ মিউজিক বাজছিল এবং বাতাসে দামি শ্যাম্পেনের গন্ধ ভাসছিল। আরব একটি প্রাইভেট স্যুটে আয়নার সামনে দাঁড়িয়েছিল। ও যে টাক্সিডো পরেছিল তার দাম অঞ্জলির পুরো বিল্ডিংটার চেয়েও বেশি ছিল। ও নির্লিপ্ত মুখে দাঁড়িয়েছিল।
শিবানী গত ৩ দিনে ওকে ১ সেকেন্ডের জন্য একা ছাড়েনি। ও আরাভের ফোন কেড়ে নিয়েছিল এবং প্রাসাদের দরজায় পাহারা বসিয়েছিল। আরাভ নিজের জীবনেই অপহৃত হয়েছিল। ৫ মিনিট স্যার, সিংঘানিয়া, ওয়েডিং প্ল্যানার বলল। কনে তৈরি। আরাভ মাথা নাড়ল। তখনই দরজা খুলে গেল এবং জলের ট্রে হাতে একজন ওয়েটার ভেতরে এলো। সে কোনো সাধারণ ওয়েটার নয়, সে ছিল রামরেজ, ওর সিকিউরিটি চিফ। রামরেজ, তুমি এখানে কি করছো? শিবানীর চোখ সব জায়গায় আছে স্যার, সময় নেই। রামরেজ একটি ফোন বের করে দিল। আমি ২ দিন ধরে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করছি। অঞ্জলি আর বাচ্চারা ঠিক নেই। আরব ওর কলার ধরল। ওরা কোথায়? ওরা চলে গেছে স্যার, অঞ্জলি পালিয়ে গেছে। পার্বতী দাদি আমাকে বললেন যে ও শিবানীর হুমকিতে ভয় পেয়ে গিয়েছিল। ও অমৃতসরের বাসের টিকিট কেটেছে। বাস কাল চলে গেছে, কিন্তু রাস্তায় জ্যাম থাকায় ওরা অমৃতসর টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছে। আরব ঘড়ি দেখল। অমৃতসর ৪ ঘন্টা দূরে। যদি ওরা ওখান থেকে অন্য বাসে উঠে যায় তবে আমি ওদের সারা জীবনের মতো হারিয়ে ফেলব। স্যার, বিয়ে। রামরেজ দরজার দিকে ইশারা করল। আপনার শ্বশুর বাইরে আছেন, মিডিয়া আছে। যদি আপনি এখন বেরিয়ে যান তবে কোম্পানি হারাবেন। আরব নিজের কোট থেকে ফুলটা ছিঁড়ে মাটিতে ফেলে দিল। সার্ভিস এক্সিট দিয়ে গাড়ি রেডি রাখো। মার্সিডিজ নয়, ফাস্ট ভ্যান। বিয়ের মিউজিক শুরু হলো। আরব স্যুটের বাইরে এলো। হলের শেষে বড় দরজা দুটো খুলে গেল। শত শত মানুষ ওর দিকে তাকিয়েছিল। বেদির অপাশে শিবানী ওর জন্য অপেক্ষা করছিল। আরব বেদির দিকে হেঁটে গেল। ওর পদক্ষেপ ছিল দৃঢ়। ও শিবানীর সামনে পৌঁছল। ও ওড়নার নিচ থেকে হাসল। তুমি দেরি করে ফেলেছ, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলাম। শুধু হ্যাঁ বলো আর সব শেষ হয়ে যাবে। জর্জ বলতে শুরু করলেন। আরব শিবানীর চোখের দিকে তাকাল। না, সে বলল। এটি কোনো চিৎকার ছিল না, একটি সাধারণ স্বরে বলা শব্দ, কিন্তু হলের মধ্যে এটি গুলির মতো শব্দ করল। মিউজিক বন্ধ হয়ে গেল। তুমি কি বললে? শিবানী জিজ্ঞেস করল। আমি বললাম, না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না শিবানী, কারণ আমি আমার স্ত্রীকে ভালোবাসি। ভিড়ের মধ্যে কানাকানি শুরু হলো। শিবানীর বাবা এগিয়ে এলেন। তুমি বরবাদ হয়ে যাবে আরব, আমি তোমাকে ডুবিয়ে দেব। আরব ঠান্ডা গলায় বলল, ডুবিয়ে দিন, কোম্পানি রেখে দিন, টাকা রেখে দিন, কিন্তু আপনি আমার জীবন রাখতে পারবেন না। আরব শেষবার শিবানীর দিকে ঘুরল। ওদের সত্যিটা বলো শিবানী, ওদের বলো তুমি ডিএনএ রিপোর্ট জাল করেছ, ওদের বলো তুমি আমার বাচ্চাদের অনাথ আশ্রমে পাঠানোর হুমকি দিয়েছ। চুপ করো, সে চিৎকার করে উঠল। আরব মাইক্রোফোনটা ফেলে দিয়ে দৌড়াতে শুরু করল। সে করিডোর দিয়ে দৌড়ালো, ক্যামেরা আর মিডিয়াকে পাত্তা না দিয়ে। ও জীবনে কোনোদিন এত জোরে দৌড়ায়নি। হোটেলের বাইরে বেরোতেই সেই কালো ভ্যানটি ওর সামনে এসে থামল। রামরেজ স্টিয়ারিংয়ে ছিল। আরব চলন্ত গাড়িতে ঝাঁপ দিয়ে উঠল। অমৃতসর, সে চিৎকার করে বলল। ভ্যানটি আভিজাত্য আর মিথ্যেকে পেছনে ফেলে গতি বাড়িয়ে দিল। আরব আয়নায় দেখল শিবানীর বাবা গার্ডদের নিয়ে চিৎকার করছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সোনার শিকল থেকে নেকড়ে মুক্ত হয়ে গেছে। অপেক্ষা করো অঞ্জলি, আরব ফিসফিস করে প্রার্থনা করল। ওই বাসে উঠো না, আমার জন্য অপেক্ষা করো। টার্মিনালে পৌঁছতে আরব দেখল পুলিশ ওর পিছু নিয়েছে। শিবানী গাড়ি চুরির আর অপহরণের কেস করে দিয়েছে, কিন্তু আরব থামল না। অমৃতসর টার্মিনালে তখন বাসের ঘোষণা হচ্ছিল। অঞ্জলি বাচ্চাদের নিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট দেখাচ্ছিল। ও বাসের সিঁড়িতে পা রাখল। তখনই এক টায়ারের ঘর্ষণের শব্দ হল। একটি কালো ভ্যান ফুটপাথে উঠে পড়ল। একজন লোক টাক্সিডো পরা অবস্থায় সেখান থেকে বের হয়ে দৌড়ল। অঞ্জলি! আরবের চিৎকার টার্মিনালের কোলাহল ছাপিয়ে গেল। অঞ্জলি আতঙ্কিত হয়ে পড়ল। ও ভাবল শিবানী লোক পাঠিয়েছে। দরজা বন্ধ করুন, সে ড্রাইভারকে চিৎকার করে বলল। দরজা বন্ধ হতে শুরু করলেই আরব নিজের হাত দরজার মাঝখানে ঢুকিয়ে দিল। সে জোর করে দরজা খুলে বাসে উঠে পড়ল। সে হাঁপাচ্ছিল, ওর চুল ভেজা আর মুখ লাল হয়েছিল। যাবে না, আরব মিনতি করল, দয়া করে। অঞ্জলি পিছিয়ে গেল। আমাকে একা ছেড়ে দাও, ওর কাছে ফিরে যাও। আমি ওকে ছেড়ে এসেছি অঞ্জলি, আমি ওকে বেদির ওপর ফেলে পালিয়ে এসেছি। তুমি মিথ্যে বলছ, ও আমাকে ধ্বংস করে দেবার কথা বলেছে। ও তোমার কিচ্ছু করতে পারবে না। আরব এক পায়ে গিয়ে এলো। আমি সব ছেড়ে এসেছি, কোম্পানি, টাকা, সব। আমি শুধু চাই না তুমি আমার বাচ্চাদের নিয়ে যাও। তখনই নিচে হট্টগোল হল। শিবানী নিজের লাল পোর্শে নিয়ে সেখানে এসে পৌঁছেছে। ওর বিয়ের পোশাক ধুলোয় মাখা, মেকআপ কান্নায় লেপটে গেছে। নিচে নামো আরব, সে চিৎকার করল। সাথে পুলিশ আর বাউন্সার ছিল। ও একজন চোর, ও বাচ্চাদের অপহরণ করছে। অঞ্জলি ফ্যাকাশে হয়ে গেল। শিবানী পুলিশের দিকে ইশারা করে বলল, ওকে অ্যারেস্ট করুন, ও ওই কাজের মেয়ের সাথে মিলে ষড়যন্ত্র করেছে। আরব বাস থেকে এক লাফে নিচে নামল। কেউ আমার স্ত্রীকে ছোবে না। আরব গর্জে উঠল। স্ত্রী শব্দটা পুলিশকে থমকে দিল। শিবানী হাসল।
স্ত্রী? আমি তোমার স্ত্রী, আমাদের কন্ট্রাক্ট ছিল। আরব শিবানীর সামনে গিয়ে দাঁড়াল। সব শেষ হয়ে গেছে শিবানী, এখানে তোমার কোনো ক্ষমতা নেই। আমরা তোমার ব্যাংকে বা হোটেলে নেই, আমরা আসল জীবনে আছি। সে ভিড়ের দিকে তাকিয়ে বলল, আপনারা কি সত্যিটা জানতে চান? এই মহিলা ডিএনএ রিপোর্ট জাল করেছে। ও একজন মাকে হুমকি দিয়েছে ওর বাচ্চাদের কেড়ে নেওয়ার। টার্মিনালে গুঞ্জন শুরু হলো, মানুষ ভিডিও করতে শুরু করল। শিবানী চিৎকার করল, তুমি মিথ্যে বলছো। আরব বাসের দিকে হাত বাড়িয়ে দিল। অঞ্জলি, বাইরে এসো, ওদের দেখতে দাও তুমি কে। অঞ্জলি ইতস্তত করে নিচে নামল। ওর কোলে যমজ বাচ্চারা। ওর সাধারণ পোশাকেও এক আভিজাত্য ছিল, যা শিবানীর দামি পোশাকে ছিল না। আরব ওর কাঁধে হাত রাখল। এরা আমার সন্তান, এদের গায়ে আমার রক্ত আছে। আর এই মহিলা আমার সন্তানদের মা, একমাত্র মহিলা যাকে আমি ভালোবেসেছি। আমি কোম্পানি ছেড়ে দিতে পারি, কিন্তু আমার পরিবারকে কেউ হুমকি দিতে পারবে না। শিবানী দেখল ক্যামেরার লেন্সগুলো ওর দিকে ঘুরছে। মানুষ ওকে ঘৃণা ভরে দেখছে। ও বুঝতে পারল ও হেরে গেছে। তুমি এক সামান্য মানুষ হয়ে থাকবে আরব, তুমি ওর মতো গরিব হয়ে মরবে। আরব অঞ্জলি আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, হয়তো, কিন্তু আমি পৃথিবীর সবথেকে ধনী মানুষ হব। শিবানী অপমানে সেখান থেকে চলে গেল। পুলিশও পরিস্থিতি বুঝে পিছিয়ে গেল। আরব অঞ্জলির দিকে তাকাল, তুমি কি এখন আমাকে বিশ্বাস করো? অঞ্জলি দেখল আরব ওর জন্য সব ছেড়ে এসেছে। সে নিজের স্যুটকেসটা মাটিতে ফেলে দিল। আমি বিশ্বাস করি, সে ফিসফিস করে বলল। আরব ওকে আর বাচ্চাদের জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। চলো, বাড়ি যাই। একটি পাবলিক পার্কে একটি ফ্যামিলি মিনিভ্যান এসে থামল। আরব গাড়ি থেকে নামল। ওর পরনে এখন আর দামি স্যুট নেই, ও সাধারণ জিন্স আর টি শার্ট পরে আছে। ওর মুখ এখন শান্ত। ও পেছনের সিট থেকে 3 বছরের আরিয়ান আর কবিরকে নামাল। বাবা বলো, আরিয়ান চিৎকার করে উঠল। অঞ্জলি সহচালকের আসন থেকে নামল। ও এখন আরও সুন্দরী আর শান্ত দেখাচ্ছে। আরব ওর কাছে এসে ওর কপালে চুমু খেল। যুদ্ধের জন্য তৈরি তো? সে হাসতে হাসতে যমজ বাচ্চাদের দিকে ইশারা করে বলল, যারা দৌড়াচ্ছে। সব সময়, ও জবাব দিল। রামরেজ কি ফোন করেছিল? হ্যাঁ, নতুন কনসালটেন্সি ফার্মটা খুব ভালো চলছে। আরব ওর আগের সাম্রাজ্য ফিরে পায়নি। শিবানী আর ওর বাবা ওকে দেউলিয়া করার চেষ্টা করেছিল, কিন্তু আরবের মেধাকেও কেড়ে নিতে পারেনি। সে জিরো থেকে শুরু করে আজ এক সফল ব্যবসায়ী। তোমার কি আক্ষেপ হয়? অঞ্জলি হঠাৎ জিজ্ঞেস করল, এক দামি স্যুট পরা ব্যস্ত মানুষকে দেখে, যে ফোনে চিৎকার করছে। আরব নিজের বাচ্চাদের হাসতে দেখল। তারপর ও অঞ্জলির হাত ধরল এবং ওর বিয়ের আংটিটা অনুভব করল। আক্ষেপ? আরব হাসল। অঞ্জলি, আগে আমার ব্যাংকে কোটি টাকা ছিল, কিন্তু আমি পৃথিবীর সবথেকে গরিব মানুষ ছিলাম। এখন আমি একজন বিলিয়নিয়ার, কারণ আমার কাছে এমন সব কিছু আছে যা কাপুরের টাকা কোনো দিন কিনতে পারত না। অঞ্জলি সজল চোখে হাসল। আমি তোমাকে ভালোবাসি আরব। আমিও তোমাকে ভালোবাসি জান। আরব বাচ্চাদের দিকে দৌড়ে গেল। অঞ্জলি দেখল সূর্যের সোনালি আলোয় ওর স্বামী আর বাচ্চারা ঘাসের উপর খেলছে। কোটিপতি ওর আসল ধন খুঁজে পেয়েছিল।